ইয়াশ ভাই, তুমি আমায় ভালোবাসো না কেন? কাজে ব্যস্ত থাকা ইয়াশ কণ্ঠ শুনে ভ্রুকুচকে চোখ তুলে সামনে তাকায়। গোমরা মুখে দাঁড়িয়ে আছে সবে 17তে পা দেওয়া কিশোরী মেয়েটি। ইয়াশের চোখে চোখ পড়তে কিশোরী তার চোখ নামিয়ে নেয়। ইয়াশ কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে তার সামনে যায়। শক্ত কণ্ঠে প্রশ্ন করে, বয়স কত তোর? প্রেম ভালোবাসার কি বুঝিস তুই? যা বের হ আমার ঘর থেকে। শেষ কথাটি বেশ জোরে ধমকের সুরে বলে। ধমক শুনে হালকা চমকে ওঠে মিথিলা, কিন্তু ভয় পায় না, কারণ এটাতে সে অভ্যস্ত। সে যতবার ইয়াশকে ভালোবাসার কথা বলেছে ততবার এই কথাগুলো শুনেছে, তবুও বেহায়ের মতো বারবার ভালোবাসি বলতে আসে। মিথিলা চোখ তুলে এবার ইয়াশের দিকে তাকায়, তেজ দেখিয়ে বলে, শোনো, এখন না, 12 বছরের পুচকিরাও না জানে ভালোবাসা কি। আর আমার তো 17, আমি বুঝবো না প্রেম ভালোবাসা কি? তুমি আমায় ভালোবাসবে কিনা সেটা বলো। ইয়াশ মিথিলার কথা শুনে ওর দিকে আগায়, ঠাস করে চর বসিয়ে দেয় গালে। আকস্মিক থাপ্পড়ে মিথিলা কয়েক কদম পিছিয়ে যায়, গালে হাত দিয়ে ইয়াশের দিকে তাকায়, আঁখি অশ্রুতে টইটুম্বর। অবাক হয়ে তাকিয়ে থাকে ইয়াশের পানে। এতদিন ইয়াশ ধমকাধমকি করলেও কখনো গায়ে হাত তোলেনি। বেশি পেকে গেছিস তাই না? বড় বাবাকে বলতে হবে তোর বিয়ের কথা। বেয়াদ্দপ মেয়ে, বের হ আমার রুম থেকে। তোর এই মুখ নিয়ে আর যেন আমার সামনে না আসিস। যত সব। উচ্চস্বরে ধমকে কথাগুলো বলে ইয়াশ নিজে স্থান ত্যাগ করে। সে বসেছিল অফিসের কিছু কাজ করতে, কিন্তু এই গাধার জ্বালায় কি সেসব শান্তি মতো করা যায়? দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে মেয়েটা। বড় ভাইকে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছে, এর ব্যবস্থা করতে হবে। মেজাজটাই খারাপ করে দিল গাধাটা। ইয়াশ বাইরে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মিথিলা নাক টানতে টানতে ইয়াশের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে, বেশ কিছুক্ষণ কান্না করে ভাবতে থাকে সে আর ইয়াশকে ভালোবাসার কথা বলবে না। এত বেহায়া কেন হবে সে? কই, কতবার বললো সেই ইয়াশকে ভালোবাসে। ইয়াশ তো একবারও সান্ত্বনা দিয়েও বলতে পারতো, মিথু আমিও তোকে ভালোবাসি, বলেনি তো? যাব না আমিও আর তার সামনে, বলবো না আর ভালোবাসার কথা। মনকে এসব বলে সান্ত্বনা দিয়ে চোখ মুছে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে। তার তো আবার আজকে মেলা কাজ, বড় বোন আসছে বলে কথা। মিথিলা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তার মা, মেজমা রান্না করছে। মিথিলা গিয়ে দুজনের মাঝে দাঁড়ায়, দুজনকে ধরে সাইডে সরিয়ে দেয়। নিজের চুলোর কাছে এসে দাঁড়ায়। মেয়ের কর্মকাণ্ড দেখে তিতলি হক মেকি রাগ দেখিয়ে বললেন, মিথু, কি করছিস? যা বের হ, রান্না করছি তো আমরা। মিথিলা ভ্রুকুচকে মায়ের দিকে তাকায়, একবার চুলায় বসানো মাংসের পাতিলের দিকে, ফের মেজমার দিকে তাকিয়ে বলে, মেজমা, তোমার যাকে নিয়ে যাও তো, আমি এখন রান্না করব, আর এই মাংসও রান্না করে নিব। আর মাংস তো হয়ে গেছে, এখন আমি আপুর ফেভারিট আমার হাতের পায়েস রান্না করবো। যাও যাও, বের হও। মেয়ের কথা শুনে তিতলি চোখ মুখ কুচকায়। মেয়ে রান্না তো পারে, কিন্তু রান্না করতে গেলে রান্নাঘরের 12টা বাজায়, যা তিতলি হক এখন একদমই চাচ্ছেন না। তাই মেয়ের হাত ধরে তার কাছে নিয়ে এসে বললেন, এখন করতে হবে না, আগে মেহু আসুক, তারপর পায়েস রান্না করে খাওয়াস, এখন না। না মা, আমি এক্ষুনি করবো। আপু কতদিন পর আসছে বলো তো? সরো এখন, মেজমা যাও না। মিথিলার কথায় সায় দিয়ে রুমকা হক বলেন, আপা করুক না রান্না, ইচ্ছে করেছে বোনকে নিজের হাতের পায়েস খাওয়াতে, খাওয়াক, তুমি চলো আমার সাথে। তিতলি হক মেয়েদের দিকে তাকায়। তিতলি হককে তাকাতে দেখে মিথিলা ঠোঁট উল্টায়। মেয়ের এমন ফেস দেখে তিতলি হক আর কিছু বললেন না, বেরিয়ে যান রান্নাঘর থেকে। মিথিলা ওদের যেতে দেখে খুশি হয়। আগে থেকে বের করে রাখা দুধের বোতলটা নিয়ে দুধ একটা পাত্রে ঢেলে নেয়, চুলো জ্বালিয়ে বসিয়ে দেয় দুধের পাত্রটা। বেশ কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলে পায়েস। পায়েস আলাদা একটা বাটিতে ঢেলে ডাইনিং টেবিলে নিয়ে রেখে দেয়, তারপর নিজের ঘরে চলে যায় ফ্রেশ হতে। এদিকে মিথিলাকে রান্নাঘর থেকে বের হতে দেখে তিতলি হক দৌড়ে রান্নাঘরে যায়, সাথে রুকমা হকও যায়। রান্নাঘরের কাছে আসতেই তিতলি রুকমার দিকে তাকায়। রুকমাও সে সময় তিতলির দিকে তাকায়, তাকিয়ে হেসে দেয়। তিতলি রান্নাঘর একবার পরখ করে, নিচে লবণ চিনির মিশ্রণ পড়ে আছে, দুধও ফেলেছে অনেকটা। এসব দেখে তিতলি তেলে বেগুনে জ্বলে উঠে বলে, রুকমা, হেসো না, দেখেছো কি করেছে রান্নাঘরের হাল? সামান্য পায়েস রান্না করতে এরকম হাল করেছে রান্নাঘরের। ছেড়ে দাও আপা, ছোট মানুষ, ইচ্ছা করে তো আর ফেলেনি। ছেড়ে দিতে বলছো রুমকা? এই মেয়ে কোনো কিছু ঠিকমতো করতে পারে না, সব কিছু তো গোলমাল করবেই। সামান্য পায়েস রান্না করতে এই হাল, না জানি শ্বশুর বাড়ি গেলে কি হবে এই মেয়ের, তখন তো সব দোষ এই আমার হবে, বলবে মা কিছু শেখায়নি, এই সেই। তিতলির বকবক করতে দেখে রুকমার কিছু বলে না। নিত্যদিন শুনতে হয় এসব, ছোট মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই।
গুনগুন করতে করতে মিথিলা ওয়াশরুম থেকে বের হয়, চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনি থেকে নেচে নেচে বের হতে চোখ বড় বড় করে বলে ওঠে, তুমি? এমনভাবে তাকাচ্ছিস যেন আমি নয়, স্বয়ং ভূত তোর সামনে দাঁড়িয়ে আছি। মিথিলা মুখটা গোমরা করে ফেলে, আস্তে ধীরে বিছানার দিকে অগ্রসর হয়। মিহু মিথিলার হাবভাব দেখে ভ্রু গুটায়। এই মেয়ে কি মতলবে আছে ধরতে পারছে না বেচারি। মিহু বিছানার উপর গোল হয়ে বসেছিল। মিথিলা গিয়ে মিহুর সামনে বসলো। চোখ উঁচিয়ে তাকে ভ্রু গুটিয়ে আকস্মিক মিহুর চুল ধরে টান দেয়। চুল ধরে টান দেওয়ার সাথেই কয়েকটা কিল থাপ্পড় বসিয়ে দেয়। মিহু মিথিলার হাত ধরে আটকানোর চেষ্টা করে, মিনিটখানেক বাদে সফল হয়। এইটুকুতেই হাঁপিয়ে ওঠে। মিথিলার হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদ্দপ মেয়ে, উফ, এইভাবে মারছিস কেন? মিথিলা কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, মারবো না তো কি করব? আসার আগে আমাকে একবারও বলেছো তুমি আজকে আসবে? আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মনা। মিথিলা মুখ ঘুরিয়ে বলে, কিন্তু সারপ্রাইজ তো পারলে না দিতে। আপনি যে চালাক, কিভাবে দিব সারপ্রাইজ বলেন? ঠিকই তো লুকিয়ে লুকিয়ে মা আর আমার কথা শুনে ফেলেছেন। শুনেছি, বেশ করেছি। এবার বলো, ভাইয়ার সাথে কেমন কাটালে এই কয়েকদিন? আর ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? না, তার নাকি অনেক কাজ আছে, তাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু আপু, তোমাদের তো আরো 2 দিন পর আসার কথা ছিল। 2 দিন আগে কেন আসলে? ওই বাড়িতে আবার কারোর সাথে ঝগড়া করার জন্য বের করে দিয়েছে নাকি তোকে? যার দরুন আমার ভাইয়ার সাথে তার পরিবারকেও তাড়িয়ে দিয়েছে। মিথিলা মিহুকে রাগানোর জন্য ফাজলামো করে বলে, মিথু, আমাকে কি তোর ঝগড়াটে মনে হয়? মনে হওয়ার কি আছে? তুই যে পরিমাণ আমার সাথে ঝগড়া করিস, কি জানি ওখানে আমার সাথে ঝগড়া করতে পারিস বলে আবার অন্য কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিলি কি না? ছি মিহু, এইভাবে আমার একমাত্র দুলাভাইয়ের মান সম্মান খোয়াতে পারলি তুই? ছি। মিথুর বাচ্চা মিথু। মিহু চিল্লিয়ে মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলা বিছানা থেকে নেমে মিহুর থেকে কয়েক কদম পিছিয়ে জিভ বের করে ভেঙিয়ে বলে, গরুর মতো চিল্লাচ্ছিস কেন? কম চিল্লাতে শেখ। না হয় শ্বশুর বাড়ি গিয়ে এভাবে চিল্লালে তোর শাশুড়ি ঝাড়ু পিটা করবে একদম। কথাটা বলে মিথিলা দৌড়ে বেরিয়ে যায়। মিহু ওর পেছনে দৌড় দেয়। মিথিলা দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে চলে যায়। মিহুও ছুটছে মিথিলার পিছনে। দুজনের দৌড়াদৌড়ি দেখে তিতলি হক ধমকে বললেন, এই থাম দুটো শুধু তাল গাছ হয়েছিস, জ্ঞান বুদ্ধি হয়নি এখনো। ঘরে কেউ দৌড়ায় এইভাবে? এই থাম। মিথিলা তিতলি হকের দিকে একবার তাকিয়ে মিহুকে আবারও ভেঙে সামনে দৌড় দেয়। ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। মাথায় হাত দিয়ে সামনে তাকাতে ইয়াসের কুচকে যাওয়া মুখশ্রী নজরে পড়ে। মিথিলা তাকাতে ইয়াস ধমকে বলে ওঠে, সারাদিন এভাবে ব্যাঙের মতো লাফাস কেন? পা স্থির থাকে না, বেয়াদব মেয়ে। মিথিলা কিছু বলতে গিয়েও থেমে যায়। সকালের থাপ্পড়ের কথা মনে পড়তে মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস মিথিলার মুখ ঘুরানো দেখে ওকে সাইড কেটে চলে যায়। মিহুকে দেখে ওর সামনে গিয়ে বলে, কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই। কোথায় গিয়েছিলি? ওই ফ্রেন্ডসদের সাথে একটু বাহিরে। ভাইয়া আসেনি? না, ওরা নাকি কাজের চাপ অনেক, তাই আসেনি, আমাকে রেখে গেছে। ও। ইয়াস তিতলি হকের দিকে তাকিয়ে বলে, বড় মা, আমার খাবারটা রুমে দিতে বলো, নিচে নামবো না। কথাটা বলে ইয়াস নিজ কক্ষে চলে যায়। মিথিলা সেদিকে তাকিয়ে মুখ ভেঙায় আর বলে, জমিদারের পুত্র যেন। ডাইনিং টেবিল জুড়ে বসে আছে মিহু, ইফা, ইকবাল হক, ইয়াসের বাবা। শুধু মিথিলার ইয়াসের অনুপস্থিতি। মিথিলাকে না দেখে ইকবাল হক মিহুর দিকে তাকিয়ে বললেন, মিথিমা, কোথায় মিহু? ও শাওয়ার নিচ্ছে চাচ্চু, একটু পরে চলে আসবে। সামনে পায়েসের বাটি দেখে মিহু খুশি হয়ে বলে, ওয়াও মা, পায়েস মিথু রান্না করেছে নাকি? মিহু কথাটা বলতে তিতলি হক খাবার পরিবেশন করতে করতে হতাশ হয়ে বলেন, হ্যাঁ, ওই করলো। আর এই মেয়েটা যে দিনে দিনে কি হচ্ছে কে জানে। সব কিছু ঢিলেমি। শ্বশুরবাড়ি গিয়ে কি করবে কে জানে। মা, আমার শ্বশুরবাড়ি নিয়ে এত টেনশন করো না তো। দেখো, আমার শ্বশুরবাড়ি এমন কোথাও হবে যেখানে তুমি প্রতিদিন উঠতে বসতে আমায় দেখতে পারবে। শুধু একটু দোয়া করো, বুঝছো? চেয়ার টেনে বসতে বসতে মিথিলা বলে ওঠে। মিথিলার কথা শুনে অবস্থানরত প্রত্যেকে ভ্রু কুচকে তাকায় ওর দিকে। তিতলি হক ধমকে বলেন, কি সব বলছিস? মাথা গেছে নাকি? মাথা যাবে কেন? আমি কি বলছি তুমি বুঝো নাই? সমস্যা নেই, যেদিন হবে সেদিন ঠিকই বুঝে যাবা। মিথিলার এই কথাটাতে সবার কুচকানো ভ্রুযুগল আরো খানিকটা কুচকে যায়। তিতলি হক আলাদা একটা প্লেটে খাবার বেড়ে মিথিলার কাছে দিয়ে বলে, যা, এই খাবারটা ইয়াসকে দিয়ে আয়। মিথিলা একবার প্লেটের দিকে তাকিয়ে একবার তিতলি হকের দিকে তাকায়। ক্ষীণ রাগ নিয়ে বলে,
পারবো না আমি তোমাদের ছেলে, তোমরা গিয়ে দেখে আসো, দিয়ে আসো, যাও। তিতলি হক মিথিলার কথা শুনে রাগ নিয়ে বলে, তোকে পারা না পারার কথা বলা হয়নি, এটা দিয়ে আসার কথা বলা হয়েছে। যা দিয়ে আয়। ইকবাল হক মিথিলার গোমরা মুখের দিকে তাকিয়ে বলে, থাক না ভাবি, ও যখন যেতে চাচ্ছে না, আর ইয়াসিবা নিচে নামেনি কেন? ছেলেটাও না। সেটাই তো, সবসময় আমাকে কেন? মিথিলাকে মাঝপথে থামিয়ে তিতলি হক বলে, আর একটা কথা বলবি তো, আমার থেকে খারাপ কেউ হবে না মিথিলা। বড্ড অবাধ্য হচ্ছিস আজকাল। মিথিলা পানশুটে মুখ বানিয়ে খাবার প্লেটটা হাতে নিয়ে রাজাকারের কক্ষের দিকে হাঁটা ধরে। দরজার সামনে আসতেই থেমে যায়। কোনো সময় তো পারমিশন নিয়ে ঢুকে না, আজকে নিবে। মিথিলা কথা না বলে দুবার দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। আরও কয়েকবার দেয়, তবুও কোনো সাড়া শব্দ নেই। মিথিলা এবার অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে ডাক দেয়, ইয়াশ ভাইয়া, তুমি কি ভেতরে? এবারও সারা শব্দ নেই। মিথিলা এবার ঢুকে পড়ে রুমে। চারিদিকে একবার তাকিয়ে খাবার প্লেটটা রেখে দেয়। ঘুরে ফিরে আসতে নিয়েও আবার পেছনে তাকিয়ে পুনরায় চারিদিকে চোখ বুলিয়ে বলে, ইয়াশ ভাইয়া, তুমি কি রুমে নেই? তোমার খাবার রেখে গেলাম, আমি খেয়ে নিও। লাস্টের লাইনটা মিনমিন করে বলে। ফের ঘুরে বের হতে নিতেই চমকে ওঠে। ইয়াশ তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, মাত্র মনে হয় রুমে এসেছে। এখানে কি? তোকে বলেছিলাম না আমার রুমে না আসতে, আবার এসেছিস কোন সাহসে? ইয়াশের কথা শুনে মিথিলার বেশ রাগ হয়। সে তো ইচ্ছে করে আসেনি, জোরাজুরিতে এসেছে, তাও খাবার দিতে। মিথিলা কথাটা বলতে গিয়েও বলে না। নিচের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে আসে। পাশ কাটাতেই পিছন থেকে হাত ধরে ফেলে ইয়াশ। টান দিয়ে সামনে এনে দাঁড় করায়, ভ্রুযুগল উঁচু করে বলে, সমস্যা কি? কথা বলছিস না কেন? মিথিলা ইয়াশের থেকে নিজ হাতটা টান দিয়ে ছুটিয়ে নেয়। কয়েক কদম সামনে গিয়ে বলে, বলছি না, কারণ আমি তোমার সামনে কথা বলে শুধু ভালোবাসার কথাই বের হয়। আর একটা কথা শোনো, এই মিথিলা হক আর কারোর সামনে ভালোবাসার কথা বলতে আসবে না, তাই চুপচাপ হয়ে গেছে। আশা করি তুমিও অনেক খুশি এতে। কথাগুলো বলে মিথিলা বের হয়ে যায় রুম থেকে। ইয়াশ সেদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলে ওঠে, গাধা কোথাকার। কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে 17 বয়সী কিশোরী। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। গ্রিল ভেদ করে এক ফালি রোদ এসে উঁকি দিয়েছে বারান্দায়। শীতের সকালে রোদের ঝলকানি পড়ল কিশোরীর সর্বাঙ্গে। সন্তর্পণে চায়ের কাপে চুমুক বসালো সে। তখন নিচ থেকে কর্কশ কণ্ঠে শোনা গেল তার নাম ধরে কেউ ডাকছে। মিথিলা ভ্রুকুচকে চায়ের কাপটা নিয়ে নিচে চলে আসে। তিতলি হকের সামনে গিয়ে প্রশ্ন করলো, ডাকছিলে আমায়? মিথিলার দিকে একবার তাকিয়ে তিতলি হক চায়ের ট্রেটা মিথিলার হাতে ধরিয়ে দেয়। আদেশের সুরে বলে, সবাইকে দিয়ে আয়। মিথিলা দ্বিরুক্তি করে না, কয়েকদিন ধরে সেই কাজটা করে আসছে। বলতে গেলে একটা কাজই ঠিক মতো করতে পারে সে। সবাইকে সকাল সকাল চা দেওয়া, কাজটা মন্দ না। মিথিলা প্রথমে ইকবাল হকের রুমে গেল। তাকে চা দিয়ে সে নিজের মা বাবার বরাদ্দকৃত রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মন বিষণ্ণ হয়ে উঠল। কতদিন বাবাকে দেখা হয় না তার, কবে আসবে কে জানে। মিথিলা স্থান ত্যাগ করে ইয়াসের রুমের দিকে হাঁটা ধরল। রুমের সামনে এসে কিছুক্ষণ কিছু একটা ভাবলো। হালকা হাতে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। প্রথমেই চোখে পড়ল বিছানার উপর শুয়ে থাকা ইয়াসের উপর। চোখ পড়তে কিশোরী মন বলে উঠল, ইস, কবে তোমার পাশের ওই খালি জায়গাটাই আমার জায়গা হবে বলো তো? কবে তোমার ওই মুখশ্রী দেখে আমার সকালটা শুরু হবে? মিথিলা কথাটা ভেবে মাথা ঝাড়া দেয়। চায়ের কাপটা নিয়ে বেডের পাশে টি টেবিলে রাখে। চলে আসতে নিবে, কিন্তু বেহায়া চোখ বারবার ওই লোকটার উপরই পড়ছে। কালকে যে একটা চড় মারল, তবুও শিক্ষা হলো না। মিথিলা চোখ ফিরিয়ে চলে যেতে নিয়েও আবারও ফিরে এসে ইয়াসের সামনে দাঁড়ায়। ইয়াসের দিকে হালকা ঝুঁকে পড়ে। দেখতে থাকে ঘুমন্ত মুখশ্রী। হঠাৎ কিশোরীর মনে এক সুপ্ত বাসনা জাগায়। হাত চালায় নিদ্রাচ্ছন্ন থাকা পুরুষটির অবিন্যস্ত চুলে। আরেকটু ঝুঁকি ভালোবাসার পরশাকে পুরুষটির ললাটে। মুহূর্তে যেন লালাবো ছেয়ে যায় কিশোরীর মুখশ্রীতে। এক মুহূর্ত অপেক্ষা না করে বের হয়ে যায় রুম থেকে। মুখশ্রীতে লজ্জাভাব যেন সরছেই না। ধরে রাখা ট্রেটার দিকে তাকে ছুট দেয় বোনের রুমের দিকে। রুমে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দেয়। যার দরুন শুয়ে থাকা মিহু ইফা দুজনাই লাফিয়ে উঠে পড়ে। মিথিলার দিকে তাকিয়ে বিরক্তির সহিত মিহু বলে ওঠে, উফ মিথু, তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা রে? এভাবে কেউ দরজা বন্ধ করে? বেয়াদব। মিহুর সাথে সুর ধরে ইফাও বলে ওঠে, আসলেই মিথি আপু, এভাবে কেউ দরজা বন্ধ করে? আরেকটু হলে তো দুজন তোমার দরজা আটকানোর শব্দতেই পটল তুলতাম। তুই চুপ কর, পুচকে কোথাকার। মিথু আপু, একদম পুচকে বলবে না। 1 বছরের বড় হয়ে ভাব নাও। 1 বছর কি কম মনে করিস নাকি? 1 বছরের বড় আমি, তোর ভাব তো থাকবেই। আসছে 1 বছরের বড় হয়ে ভাব দেখাতে, আর আমি মনে হয় তার ভাব দেখতেই বসে আছি। বসে থাকবে কেন? দরকার পড়লে খাড়াইয়া খাড়াইয়া দেখবি। বেশি কষ্ট হলে শুয়ে শুয়ে দেখতে পারিস।
দুজনের ঝগড়া বিপদ দেখে মিহু ধমক দিয়ে বলে, ওই বান্দর দুইটা চুপ কর। মিহু মিথিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আর ম্যাডাম, আপনারা আমাদের এইভাবে জাগানোর মানে কি? মিথিলা চায়ের কাপ দুটো রেখে মিহুর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, জাগাবো না তো কি করব বলো? তুমি না হয় আমাদের মান সম্মান ডোবাতে পারো, আমি তো আর পারি না। মিহু মিথিলার কথা শুনে বোকা হয়ে জিজ্ঞাসা করে, ঘুমের সাথে মান সম্মানের কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? তুই ঘড়ি দেখেছিস কটা বাজে? 8টা বাজতে চললো। তো কিসের তো? দেখ, চিল্লানোর জন্য তো তোকে তোর শাশুড়ি ঝাড়ু পিটা করবে নিশ্চিত, সাথে এই ঘুমের জন্য তোকে জুতা পেটা করবে, দেখে নিস। আর তোকে যদি তোর শাশুড়ি জুতা পেটা প্লাস ঝাড়ু পেটা করে, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কই থাকবে বল? মিথিলার যুক্তি শুনে মিহু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মিথিলা মিহুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? যাই হোক, চা দিয়ে গেলাম, এক চুমুকে খেয়ে নিও। কথাটা বলে মিথিলা যেভাবে বুলেটের গতিতে এন্ট্রি নিচ্ছিল, বিপরীতে কচ্ছপের গতিতে বেরিয়ে গেল। মিথিলা যেতেই ইফা বলে ওঠে, আপু, আমার তো মনে হয় তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঘুরতে গেছিলে। এবারই তোমার হবু শাশুড়ি তোমাকে অলরেডি জুতা পিটা প্লাস ঝাড়ু পিটা করে ফেলেছে। ইফার কথা শুনে মিহু চোখ রাঙিয়ে তাকায় ইফার দিকে। ইফা তাকানো দেখে বিছানা থেকে নেমে পড়ে, আড়মোড়া ভেঙে বলে, শান্তিতে ঘুমাতেও পারলাম না তুই বান্দরনির জ্বালায়। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে ইফা স্থান ত্যাগ করে। মিহু ইফার যাওয়ার দিকে বালিশ ঢিল দিয়ে বলে, বেয়াদ্দপ মহিলাগুলি। রাত্রে ডাইনিং টেবিলে আসতে একটা খবর শুনতে মিথিলার চোখ জলজল করে ওঠে। সবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নেয়, কান খাড়া করে সব কথাই শুনে। না যা শুনেছে ঠিকই শুনেছে। সবাই মিলে ঘুরতে যাবে, কিন্তু যাবে কোথায় সেটাই ভাববার বিষয়। মিথিলা মনোযোগ দিয়ে সবার দিকে তাকিয়ে সবার কথা শুনতে থাকে। এক পর্যায়ে ইকবাল হক তিতলি হকের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি, আপনি কি বলেন? এখন তো ওদের স্কুল কলেজ বন্ধ। তিতলি হক একবার রুকমা হকের দিকে তাকায়, ফের ইকবাল হকের দিকে তাকিয়ে বলে, আমি আর কি বলবো ভাই, রুকমা যখন বলেছে একবার যেতে, তাহলে আমরা কি না গিয়ে পারি বলেন? তিতলি হকের কথা শুনে রুকমা হক মুচকি হাসেন। দিকে মিথিলা শুধু এসব শুনেই যাচ্ছে, কিন্তু কোথায় যাবে কেউ কিছু বলছে না। মিথিলা এবার পাশে বসা ইফার কানে কানে বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে রে? আমি কি জানি, শুনতে থাকো। মিথিলা মুখ বাঁকায় ইফার উত্তরে। পাশে মিহু বসে খেয়েই যাচ্ছে, যেন খাওয়ায় তার একমাত্র কাজ। মিহুর থেকে যে এখন কিছু জানা যাবে না তা জানে, কেন যে পরে নিচে নামতে গেল, আগে আসলে সবটা শুনতে পারত। দূর একটু পরে ইয়াস এসে মিথিলার সামনে চেয়ারে বসে। মিথিলা সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরাইতে নিয়ে আবারও তাকায়। ইয়াস কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আজকে প্রথম দেখছে ওকে। সকালের ঘটনা মনে পড়তে মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। এই ছেলে তখন আবার জেগেছিল নাকি? পরক্ষণেই মনকে বুঝ দেয়, জেগে থাকলে তো তখনই মেরে তক্তা বানিয়ে দিত। মিথিলা চোখ ফিরিয়ে নিজে খাওয়ায় মনোনিবেশ করে। খাওয়া শেষ হতে একে একে সবাই উঠে যায়। মিথিলা হাত ধুয়ে নিজ কক্ষে যেতে নিবে, তখন ইয়াস ওর পাশে এসে বলে ওঠে, এখান থেকে সোজা আমার রুমে যাবি, দরকার আছে। কথাটা বলে ইয়াস পাশ কাটিয়ে চলে যায়। মিথিলা চোখ মুখ কুচকে বলে নেয় ওর বয়ে গেছে তার রুমে যেতে। মিথিলা ড্যাং ড্যাং করে নিজ রুমে চলে যায়। রুমে যাওয়ার সময় একবার মিহুর রুমে ঢুকে, কিন্তু বেচারি জামাইয়ের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত থাকায় মিথিলা চলে আসে। নিজের রুমে এসে দেখে ইফা ওর বিছানায় আরামে কম্বলের নিচে শুয়ে আছে। মিথিলা গিয়ে ইফার হাত ধরে বসিয়ে দেয়। উফ, সমস্যা কি তোর? এভাবে কেউ মতের দিতে কম্বলের নিচ থেকে উঠিয়ে দেয়? তোর রুম নেই? যা তোর রুমে গিয়ে কম্বলের নিচে সাধু সেজে বসে থাক, কেউ কিচ্ছু বলবে না। এরকম করলা না, এইরকম করলা না, অভিশাপ দিলাম, তোর কোনো দিন বিয়া হইব না। কাইডলা জামাইও জুটতো না তোর কপালে। বকবক করতে করতে ইফা রুম থেকে বেরিয়ে যায়। ইফা যেতে মিথিলা রুমের দরজা ভিড়িয়ে কম্বলের নিচে এসে শুয়ে পড়ে। কানে ইয়ারফোন গুঁজে গান ছেড়ে দেয়। কেউ যে ওকে ডেকেছিল ভুলে বসে সেই কথা। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতেই মিথিলা ধরফড়িয়ে উঠে পড়ে বিছানা থেকে। সামনে তাকাতেই মুখটা হা হয়ে যায়। ভীত কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি এখানে? মিথিলা ভীত স্বরে কথাটা বলে একবার ইয়াসের দিকে তাকালো, একবার নিচে পড়ে থাকা কাঠের স্কেলের দিকে। কাঠের স্কেল মেঝেতে পড়ে শব্দ হয়েছে। মিথিলা কানের ইয়ারফোন খোলা মাত্রই ঘুমানোর প্রচেষ্টা করছিল, বিধায় ক্ষুদ্র আওয়াজটুকু কানে যেতেই ধরফড়িয়ে উঠে পড়ে। কিন্তু মিথিলা ভাবছে ইয়াস এত রাতে ওর রুমে কি করছে, কোনো কি দরকার আছে ওর সাথে? মিথিলার ভাবনা ছেদ ঘটে ইয়াস মিথিলার কাছে এসে হাত টান দিয়ে বিছানা থেকে নামায়, সামনাসামনি দাঁড় করিয়ে বলে, তোকে আমার রুমে যেতে বলেছিলাম আমি, যাসনি কেন?
ইয়াসের কথা শেষ হতেই মিথিলা চোখ বড় বড় করে তাকায় ইয়াসের পানে। দেখেই মনে হচ্ছে রেগে আছে। মিথিলা কিছু বলার সাহস পায় না, চুপ করে ইয়াসের হাতে থাকা কাঠের স্কেলটার দিকে তাকিয়ে থাকে তীক্ষ্ণ দৃষ্টিতে। মিথিলাকে চুপ থাকতে দেখে ইয়াস ধমকে ওঠে। কিরে, কথা বলছিস না কেন? ধমক শুনে মিথিলা কেঁপে ওঠে, ইয়াসের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া আমার মনে ছিল না। মনে ছিল না মানে? আমি তোকে সোজা আমার রুমে যেতে বলেছিলাম, ওইটুকু যেতে যেতে নিশ্চয়ই ভুলার কথা না? দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই আবারও ধমকের স্বরে বলে। হাতটা সামনে দে। মিথিলা ভ্রুযুগল কুঁচকে বলে, হাত বাড়াবো কেন? অন্যায় করার পরও প্রশ্ন করছিস কোন সাহসে? হাত বাড়াতে বলেছি, বাড়াবি। না, বাড়াবো না হাত। তুমি আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছো, তাই না? কিন্তু তুমি আমাকে কেন মারবে? শুধু তোমার ডাকে তোমার রুমে যাইনি বলে? এতটুকুর জন্য মারার কি আছে? কোনো বড় অন্যায় তো করে ফেলিনি। করিসনি কোনো বড় অন্যায়? ইয়াসের প্রশ্ন করার ধরন দেখে মিথিলা চোখ ছোট ছোট হয়ে যায়। কি অন্যায় করেছে সে মনে করার চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। তাই ইয়াসকে প্রশ্ন করে। কি বড় অন্যায় করেছি আমি? ইয়াস মিথিলার কথা শুনে ওর দিকে কয়েক কদম আগায়। মিথিলার হাত টেনে সামনে আনে, হাতে থাকা কাঠের স্কেলটা সামনে এনে ঠাস করে মিথিলার হাতে বসিয়ে দেয়। মিথিলা চিল্লিয়ে উঠে সাথে সাথে হাত টেনে পিছনে নিয়ে আসে। মারা জায়গাটায় চোখ দেয় লাল হয়ে গেছে, চোখে টলমল পানি নেই। ইয়াসের দিকে তাকায়। মিথিলা তাকাতেই ইয়াস বলে ওঠে, একটা ছেলের রুমে গিয়ে তার ঘুমানোর সুযোগ নিয়ে তাকে চুমু খাওয়া কি বড় অন্যায় নয়? সেদিন তো বলেছিলি আমার সাথে কথা বললে নাকি তোর মুখ দিয়ে শুধু ভালোবাসার কথা বেরোবে। তা মুখে বলতে পারছিস না বলে কি এখন আচরণে প্রকাশ করা শুরু করেছিস? তুই আমাকে ভালোবাসিস? ইয়াস থামতেই মিথিলা চোখ তুলে তেজি কণ্ঠে বলে, একটা তো চুমুই খেয়েছি, তাতে কি হয়েছে? ভালোবাসি তার জন্যই তো চুমু খেয়েছি, তাই বলে মারবে কেন তুমি আমায়? কথাটা বলেই মিথিলা হাত পেছনে লুকিয়ে ফেলে। ইয়াস ভ্রু গুটিয়ে তাকায় মিথিলার দিকে। এই মেয়ের সাহস দেখেও শুধু অবাক হচ্ছে। মিথিলার হাত পেছন থেকে সামনে এনে টেনে রুম থেকে বেরিয়ে নিয়ে যায়। রুম থেকে বের হতেই মিথিলা ইয়াসের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, কোথায় নিয়ে যাচ্ছ? হাত ছাড়ো, আমার ব্যথা পাচ্ছি আমি। ভাইয়া! ইয়াস মিথিলার হাত ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, একদম চিল্লাবি না। সবার তো দেখা দরকার তাদের বাড়ির মেয়ে কতটা ভদ্র, যে একটা ছেলের রুমে গিয়ে তার পারমিশন ছাড়া তাকে চুমু খেয়ে আসে। চল আমার সাথে। সবার কথা মনে মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। ফাঁকা ঢোক গিলে কয়েকটা ইয়াসের থেকে আবারও ঝাপটা মেরে হাত ছাড়িয়ে নেয়। ভীত স্বরে বলে ওঠে, ভাইয়া, আমি আর কখনো এমন করবো না। প্লিজ তুমি কাউকে কিছু বলো না। দেখো, আমি তোমার সামনেই যাব না, সত্যি বলছি, তবুও কাউকে কিছু বলো না। ইয়াস মিথিলার কথাটা তোয়াক্কা না করে আবারও হাত ধরে নিয়ে যায়। এবার মিথিলা কিছুটা জোরে কেঁদে দেয়। কান্নার আওয়াজ পেয়ে ইয়াস পিছনে মিথিলার দিকে তাকায়, চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, এসব দেখাবো বন্ধ কর। তোকে শিক্ষা না দেওয়া পর্যন্ত তুই ঠিক হবি না। চল। মিথিলা ইয়াসের হাত টেনে ধরে অনুরোধ করে বলে, ভাইয়া, কাউকে বলো না। দেখো, আমি আর কখনো এমন করবো না, আমি প্রমিস করছি। এবারের মতো মাফ করে দাও শুধু। ইয়াস মিথিলার মুখের দিকে তাকায়। যতই হোক ওর মনে তো একটু মায়া দয়া আছে। ইয়াস মিথিলার হাত চাপটা মেরে সরিয়ে দেয়, ওর থেকে দূরে সরিয়ে বলে, নেক্সট টাইম এরকম কিছু করবি তো সবার সামনে নিয়ে তোর এই ভালো মানুষই বের করব। যা, রুমে যা। শেষের কথাটা ধমকে বলে ওঠে ইয়াস নিজ কক্ষে চলে গেল। মিথিলা ওখানে দাঁড়িয়ে নাক টেনে গাল ফোলায়। জীবনে কোনো একটা ভুল তো করেছিল, তার জন্য এই পুরুষের প্রেমে পড়েছে, যার দরুন জীবনটা ঝালাফালা হয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই মিথিলা কিছুক্ষণ স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে সামনের সোফায় বসা মানুষটার দিকে তাকিয়ে। হাতে তালু দিয়ে চোখ ঘষা দিয়ে আবারও তাকায় সোফার দিকে। যা দেখছে সত্যি দেখছে। মিথিলা মুহূর্তে ছুটে যায় সোফায় বসা মানুষটার কাছে, লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মধ্যবয়স্ক লোকটি মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয়, মাথা উঠে আদরের স্বরে বলে, কি হয়েছে আমার মায়ের? বাবাকে দেখে খুশি হয়নি বুঝি? মিথিলা নাক টেনে মিনহাজ হকের দিকে তাকায়, আহ্লাদি কণ্ঠে বলে, এতদিনে বুঝি তোমার মায়ের কথা মনে পড়েছে? কথা নেই তোমার সাথে? মিনহাজ হক মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, কাজের চাপ ছিল মা, তাই তো আসতে পারিনি। দেখো এখন চলে এসেছে। বাবার বুকে মুখ লুকিয়ে মিথিলা অস্পষ্ট স্বরে বলে, বুঝেছি। কখন এসেছো? আমাকে একবার জানালেও না। মিনহাজ হক হেসে দিয়ে বলেন, মধ্যরাতে এসেছে, তোমরা ঘুমিয়েছিলে তাই তো বলা হয়নি। ভাবলাম সকালেই সবাইকে সারপ্রাইজ দেব। হয়েছে তোমার সারপ্রাইজ দেওয়া। হ্যাঁ, এই তো আবার মেয়ে আমাকে দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছিল না? মিথিলা হেসে বলে, খুব হয়েছি।
একে একে সবাই ঘুম থেকে উঠে নিচে নামে। ইয়াশ, ইফা আর মিহু বাদে কেউই মিনাঝককে দেখে তেমন প্রতিক্রিয়া করে না, যেন তারা আগেই জানতো মিনাঝক আজ বাড়িতে আসবেন। মিথিলা সেসবে মাথা ঘামায় না, ও তো আজকে কাউকে চাও দিতে যায়নি। একে তো কালকে ইয়াশের ব্যবহার আর ওর কথাগুলোর জন্য যায়নি, তার উপর মিনহাজ হক এসেছে তাই আরও যায়নি। ইয়ার ড্রয়িং রুমে এসে একবার মিথিলার দিকে তাকিয়েছিল, কিন্তু মিথিলার আগে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। ইয়াশের হাবভাব এমন, মিথিলার মুখ ঘোরানোতে তার কিচ্ছু যায় আসে না। সবাই খাবার টেবিলে বসতে ঘুরতে যাওয়ার কথা উঠল। এবার মিথিলার বোধগম্য হলো মিনহাজ হক তাহলে এর জন্য এসেছেন। সবাই টুকটাক ঘুরতে যাওয়ার আলাপ করতে করতে খাওয়া শেষ হলো। তারা কালকেই বেরোবে, তাই সবাইকে ব্যাগ গুছিয়ে নেওয়ার কথা বলল রুকমা হক। সবাই সম্মতি জানি যে যার রুমে চলে যায়, তারা ইয়াশদের মামা বাড়ি যাবে। এটা শুনতেই মিথিলার মুখ পাংশুটে হয়ে যায়, গোমরা মুখ করে নিজের কক্ষে চলে যায়। ভোর 5:30, শীতের সকাল। ইয়াশ, মিথিলা, পরিবারের সকলে স্টেশনে বসে আছে। 5:30টায় ট্রেন আসার কথা, সকলে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছে। যাওয়ার কথা শুনে ইকবাল হক কালকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে, আবার 2টা সিট পায়নি। এটার জন্য রুকমা হক, তিতলি হক বকবক করেই যাচ্ছেন তখন থেকে। তাদের মতে যাবেই যখন তখন আগে থেকে টিকিট কেটে রাখলে কি হতো। দুজনের বকবকানি মানে ইকবাল হক মুখ পানসে বানিয়ে রেখেছেন। দোষটা কি আদৌ তার, সে সেটা বোঝার চেষ্টা করছে। রুকমা হক যদি আগে যাওয়ার কথা বলতো তাহলে তো সে আগেই টিকিট কেটে রাখতো। মেয়ে মানুষ, মাথার তার ছেঁড়া, এটা ভেবে ইকবাল হক নিজের মনকে সান্ত্বনা দেয়। অপেক্ষার অবসান ঘটিয়ে 5:45-এ ট্রেন আসে। সবাই এগিয়ে যায় ট্রেনে ওঠার জন্য। গলির সামনে যেতেই মিথিলা মিহু দুজনে ধাক্কা খায়। মিহু মিথিলাকে আগলে ধরে দাঁড় করায়। মিথিলা একবার ধাক্কা দেওয়া লোকটাকে দেখে নিয়ে রেগে বলে, এভাবে কেউ ট্রেনে ওঠে? চোখ নেই নাকি আপনাদের? মানুষ দুজন দেখেন না? মিথিলার কণ্ঠ শুনে ইয়াসরাও বাকি সকলে পেছনে তাকায়। মিনহাজ হক দুই মেয়ের হাত ধরে বলে, মা, এখানে রাগারাগি করো না, চলো আগে ট্রেনে ওঠো, ভুলবশত হয়তো লেগে গেছে। মিনহাজ হকের কথা শুনে মিথিলা আর কিছু বলে না। মিনহাজ হক দুই মেয়েকে ট্রেনে উঠিয়ে দেয়। একে একে সবাই ওঠার পর মিনহাজ হক, ইকবাল হক আর ইয়াস উঠে পড়ে। ট্রেনে উঠে সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ইয়াস, ইকবাল হক, মিনহাজ হক দাঁড়িয়ে আছেন। খালি আছে একটা সিট। তিনজন তিনজনের দিকে তাকে একবার সিটের দিকে তাকায়। অদূরে বসে থাকা মিথিলা, মিহু, ইফা তাদের দেখে এগিয়ে আসে। মিহু মিহি কণ্ঠে বলে, বাবা, চাচ্চু, তোমরা যাও, ওখানে গিয়ে বসো, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু তোমরা... বাবা, আপু ঠিক বলেছে, যাও তোমরা বসে পড়ো, আমরা না হয় দাঁড়িয়ে থেকে যাব। ইফা, তুইও যাবা ওদের সাথে। ইকবাল হক কিছু বলতে যাবেন, তখন ইয়াস বলে ওঠে, বাবা, মিথিলা ঠিক বলেছে, তোমরা যাও, বসে পড়ো। তারা তিনজন চলে যেতে মিহু মিথিলার দিকে তাকিয়ে বলে, তুই বস, আমি আর ইয়াস দাঁড়িয়ে যেতে পারবো। মিথিলা জোরে জোরে দুপাশে মাথা ঘুরিয়ে বলে, তুমি আমার বড় আপু, আমি বসে যাব আর তুমি দাঁড়িয়ে? না না, তা কি করে হয় বলো? তুমি বরং বসে যাও আর আমি দাঁড়িয়ে। মিহু ভ্রুজু গোল কুচকে বলে, ইয়াসও তো তোর থেকে বড়। মিথিলা এবার ইয়াসের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, উনি তো ছেলে মানুষ। ইয়াস দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যিস ছেলে, না হলে মনে হয় এতক্ষণে সিট নিয়ে চুলোচুরি লেগে যেত। কথাটা বলে ইয়াস সামনে ইফাদের কাছে যায়। মিথিলা একবার গাধার মতো ইয়াসের দিকে তাকিয়ে মিহুর দিকে তাকায়। মিহু মিথিলাকে চোখ রাঙিয়ে বসে পড়ে সিটে। মিথিলা চোখ ঘুরিয়ে তাকাতে মিহুর পাশের বসা মহিলাটার দিকে চোখ পড়ে। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন আজীব কোনো প্রাণী দেখছে। মিথিলা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন মাত্রই চলতে শুরু করেছে। মিথিলার এখন আফসোস হচ্ছে, কেন জানালার পাশের সিটটাতে বসলো না। বরাবরই ট্রেন ভ্রমণ তার প্রিয়, কিন্তু এবার একটা প্রিয় জিনিসের জন্য আরেকটা প্রিয় জিনিসকে বলি দিতে হচ্ছে। মিথিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইয়াস আসলো। একবার মিথিলার দিকে তাকিয়ে চলে গেল ওখান থেকে। মিথিলা ইয়াসের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ভাব, প্রায় 1 ঘন্টা যেতেই মিথিলার পা লেগে আসে। পাশে তাকিয়ে দেখে মিহু চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। মিথিলা ঘুরে হাঁটা ধরে সামনে এগিয়ে ট্রেনের দরজার সামনে চলে যায়। ইয়াস এক পাশে দাঁড়িয়েছিল। মিথিলা গিয়ে বিপরীত পাশে দাঁড়িয়ে পড়ে। পিঠ হেলান দিয়ে ইয়াসের দিকে তাকায়, মনে মনে আওড়ায়, ইস, তুমি এত সুন্দর কেন ইয়াস ভাই? একটু বেশি সুন্দর বলে বুঝি এত ভাব তোমার? আচ্ছা, আমি যদি তোমার থেকেও সুন্দর হতাম তাহলে কি ভালোবাসতে তুমি আমায়? বেশ কিছুক্ষণ এভাবে থাকতে মিথিলার মনে একটা প্রশ্নের উদয় হয়। সে ইয়াসকে করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগে। না বলা পর্যন্ত তো শান্তি পাবে না, তাই মুখ ফসকে বলেই ফেলে, ইয়াস ভাইয়া, তুমি কি ক্রিম ইউজ করো গো? আমিও একটু মেখে দেখতাম, তোমার মতো সুন্দর হতাম আর কি, তাহলে তুমিও আমায় পাত্তা দিতে তখন। মিথিলা এসেছে। ইয়াস অনেকক্ষণ ধরে খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। এবার মিথিলার প্রশ্ন শুনে ভ্রু কুচকে তাকায় ওর দিকে। মিথিলা তখনও একইভাবে তাকিয়ে আছে ইয়াসের দিকে। এবার ইয়াস ধমকে ওঠে। হঠাৎ ধমক শুনে চমকে ওঠে মিথিলা। ইয়াস মিথিলার হাত ধরে দরজা থেকে একটু দূরে সরিয়ে আনে। ধমক দিয়ে বলে,
মরার জন্য ওখানে গিয়েছিলি নাকি? আর মাথার তার কি সব ছিঁড়েছে? সে তো কবেই ছিঁড়ে গেছে। যেদিন প্রথম তোমার প্রেমে পড়েছিলাম সেই দিনই তো আমার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। ইয়াশ রাগ দেখিয়ে বলে, ফাজলামো করছিস বেয়াদব? কালকের মার ভুলে গেছিস? ভুলবো কেন? আর মনে রাখলেও বা কি? আমি যদি মারের জন্য তোমার উপর অভিমান করেও থাকি, তুমি আমার সেই অভিমান না ভাঙাবে আর না বুঝবে, তাই তো আবার ঘুরে ফিরে তোমার কাছেই আসি। ইয়াশ এবার দাঁত চেপে বলে, আচ্ছা, লজ্জা বলেও তো একটা জিনিস আছে। তোর মধ্যে মনে হয় লজ্জার লও নেই, তাই না? মিথিলা এবার ক্যাবলামার্কা হাসি দিয়ে বলে, একটু ভুল বলে ফেলেছো ভাইয়া। তোমার ক্ষেত্রে আমার লজ্জার ল কেন, ল এর মাত্রাটাও নেই। ইয়াশ আর কিছু বলে না। এর থেকে গরু ছাগলের সাথে কথা বলেও লাভ আছে ওর মনে হয়, তাই চুপ করে থাকলো। মিথিলা ইয়াশকে চুপ থাকতে দেখে গোমরা মুখ বানিয়ে ফেলে। দরজার সামনে গিয়ে পা ঝুলিয়ে বসে পড়ে। ইয়াশ একবার সেদিকে লক্ষ্য করে ধমকে টেনে মিথিলাকে সেখান থেকে নিয়ে আসে। মিথিলা এবারও অভিমান হয় খুব, নিজেও কথা বলবে না, আবার ওর ইচ্ছা মতো থাকতেও দিবে না। কয়েক ঘন্টা যেতেই মিথিলার কোমর যেন লেগে আসে। কোথাও একটু বসতে পারলে মনে হয় শান্তি পেত। মিথিলার হাঁসফাঁস করা দেখে ইয়াশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে, চাপা স্বরে জিজ্ঞাসা করে, এমন করছিস কেন? মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, না কিছু না। চুপচাপ দাঁড়াবি এখানে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ইয়াশ চলে যায়। মিথিলা যাওয়ার দিকে তাকে আবারও চোখ ফিরিয়ে নেয়। যে কারণে যাচ্ছে ওর ভালোর কারণে তো আর যাচ্ছে না, তাই ওখানেই দাঁড়িয়ে থাকে। বেচারির এখন আফসোস হচ্ছে কেন যে সিটে বসলো না। এই রসকসীন মানুষের সাথে থাকার চেয়ে সিটে বসে আরামে ঘুম দিয়ে গেলেও অন্তত শান্তিতে পেত। বেশ কিছুক্ষণ পর ইয়াশ আসে হাতে একটা টুল নিয়ে। মিথিলার সামনে টুলটা রেখে বলে, বস এখানে। মিথিলা চোখ বড় বড় করে বলে, এটা কোথায় পেলে তুমি? যেখানেই পাই না কেন তোকে বসতে বলেছি, বস। মিথিলা ইয়াশকে একবার পর্যবেক্ষণ করে বলে, আমি একা বসবো আর তুমি বসবে না? তোমারও তো পা লেগে গেছে। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তোকে বসতে বলেছি, বস। আর টাকা আমার গাছে ধরেনি, এত টাকা খরচ করব। টাকার কথাটা বুঝলো না মিথিলা। অগত্যা বসে পড়লো। এখন কথা বললে ধমক খেতে হবে, এটা জানে সে। আরো 2 ঘন্টা পর ট্রেন এসে নির্দিষ্ট গন্তব্যে থামলো। ভেতর থেকে সবাইকে বেরিয়ে আসতে দেখে মিথিলাও উঠে বসলো। ধাক্কাধাক্কি থেকে ও আগে আগে নেমে পড়ে ট্রেন থেকে। মিথিলা নামতে ইয়াশ নেমে পড়ে। ইকবাল হক মিনহাজ হক উপর থেকে ইয়াশকে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে নামাতে সাহায্য করে। ইয়াশ ব্যাগগুলো এক সাইডে রেখে সে মিথিলাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। সবাই নামতে ইয়াশ 2টো সিএনজি ভাড়া করে উঠে পড়ে। এবার আর মিথিলা ইয়াশের সাথে যায় না। মিথিলা, মিহু, ইফার, মিনহাজ হক এক গাড়িতে আর অন্য গাড়িতে বাকি 4 জন। আধা ঘন্টা পার হতে গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে। বাড়িটা অর্ধ পাকা। সবাই গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরের দিকে হাঁটা শুরু করে। একটা মধ্যবয়স্ক পুরুষ এসে রুকমা হককে জড়িয়ে ধরে। রুকমা হক জড়িয়ে ধরে কেঁদে দেয়। ইয়াশের 2 মামা একজনকে মিথিলা চেনে, কিন্তু একে চিনল না। ধরে নিল এটা আরেকজন। একে একে সবার সাথে পরিচয় হতে সবাই রুমের ভিতর যায়। মিথিলা, মিহু, ইয়াশ পিছনে ছিল। তখন কোথা থেকে একটা মেয়ে সেই ইয়াশকে জড়িয়ে ধরে। মিথিলা এটা দেখে চোখ বড় বড় করে সেদিকে তাকায়। এদিকে ইয়াশ মিথিলাকে একবার দেখে নিয়ে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ইয়াশকে জড়িয়ে ধরে বলে ওঠে। এদিকে মিথিলা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। ইয়াশ মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে স্মিত হাসার চেষ্টা করে বলে, ভালো আছি নীরু, বাকি কথা ভেতরে গিয়ে বলি। কথাটা বলে ইয়াশ ঘরের ভিতর চলে যায়। নীলা ওখানে দাঁড়িয়ে ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে। মিথিলা নীলার দৃষ্টি অগোচরে ওকে ভেঙিয়ে ভিতরে চলে যায়। বেশ কিছুটা সময় বিশ্রাম নেয় সবাই। দুপুরে খাওয়ার ডাক পড়তে সবাই হাত মুখ ধুয়ে খেতে চলে যায়। নিচে পাটি বসিয়ে খেতে দেওয়া হয়েছে সবাইকে। প্রথমে ছেলেদের খেতে দেওয়া হয়েছে। ইয়াশের 2 মামা ইকবাল হক, মিনহাজ হক, ইয়াশ আর ইয়াশের বড় মামার ছেলে বসেছে। ইয়াশের 2 মামি সাথে নীলা আর ইয়াশের ছোট মামার মেয়ে রায়না খাবার পরিবেশন করছেন। সাথে তিতলি হক আর রুকমা হক টুকিটাকি সাহায্য করছেন। মিথিলা শুধু নীলা আর ইয়াশের দিকে তাকিয়ে আছে। দুজনা হেসে হেসে কি সুন্দর গল্প করছে। ইয়াশের খাবারের দিকটা শুধু নীলা দেখছে, এটা মিথিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। যদি পারত তো নীলার 2 গালে 2টো থাপ্পড় দিয়ে ইয়াশের থেকে সরাই দিত, কিন্তু তাও তো সম্ভব না। তাই মিথিলা ন্যাকামিগুলো দেখে গেল শুধু। ছেলেদের খাওয়া শেষ হলে মেয়েদের খেতে বসতে বলা হলো। মেয়েদের খাওয়া দাওয়া শেষ হতে যে যার বরাদ্দকৃত রুমে চলে যায়। ইফা, মিহু, মিথিলাকে নীলা আর রায়নার ঘরে আপাতত শুতে দেওয়া হয়েছে। সবাই এই রুমে এসে একটা ভাত ঘুম দিয়ে নিল। শোষো বাতাস বইছে। মিথিলা, মিহু, ইফা 3 জনই শীতে এক জায়গায় জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরে ঘুমানোর পর সবাই বিকালের দিকে ঘুরতে বের হয়েছিল। নীলাদের বাড়ি থেকে কয়েক মিনিট দূরত্বে একটা সুন্দর নদী বয়ে গেছে।
সেটা দেখতেই সবাই এসেছিল। নীলা সবাইকে বলেছিল ওখানে বাতাস, শীত লাগতে পারে, সবাইকে শীতের পোশাক পরে আসতে বলেছিল, কিন্তু তখন কেউ তা আমলে নেয়নি। এখন পস্তাচ্ছে। নীলা আর রায়না ওদের তিনজনের সামনে গিয়ে দাঁড়ায়। রায়না মুখ টিপে হেসে বলে, কি আপুরা, কেমন লাগছে? তোমাদেরকে তো শীতের পোশাক পরে আসতে বলেছিল, কিন্তু তোমরা তো শুনলেই না। এখন ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি করো, হি হি। রায়নার কথায় নীলা ওকে ধমক দিয়ে বলে। ফের মিথিলাদের দিকে তাকিয়ে বলে, নীলা, ইফা, মিথিলা, মিহু, চলো আমরা বাড়ি চলে যাই। তোমাদের এই শীতে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, আর এমনিতে একটু পর সন্ধ্যার আজান দিবে। মিহু ইফা নীলার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চলো, এমনিতেই অনেক শীত লাগছে, আর একটু থাকলে বরফ হয়ে যাব। গ্রামে এত শীত। মিথিলার নীলার কথা তো পছন্দ হয়নি। নিশ্চয়ই ভালো সাজার জন্য এত সুন্দর সুন্দর কথা বলছে যাতে সবাই ওকে পছন্দ করে ইয়াশ ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যায়। তার উপর ইফা আর মিহুর সায় দেওয়া একদমই ভালো লাগলো না। ওদের কথা শেষ হতে হালকা চিল্লিয়ে বলে উঠল, এখানে কেন যাবো তোমরা? এতই যখন শীত লাগছে তাহলে এসেছিলে কেন? যত সব। মিথিলা কথাটা বলে অন্যদিকে চলে যায়। ইফা মিহুর দিকে তাকিয়ে বলে, আপু, আপু, এর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি? এমনি কথা কয় কে? চুপ কর, দেখছি আমি। মিহু মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে বলতো? এখানে আসার পর থেকে তোর মেজাজ গরম হয়েই আছে, সমস্যা কি? মিথিলা মিয়ে যাওয়া স্বরে বলে, কিছু না, চলো, ভালো লাগছে না আমার। মিথিলা যেতেই মিহু হতাশ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। কি হয়েছে এই মেয়ের? কেমন অদ্ভুত ব্যবহার করছে। এই রাগ দেখাচ্ছে তো এই ভালো। মিহু এত খাটে না, পরে জিজ্ঞাসা করে নিবে। নীলাদের বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে একটা দোতলা বাড়ি রয়েছে মিথিলাদের। সবাইকে ওখানে থাকতে দেওয়া হয়েছে। নীলাদের বাড়িতে 4টা রুম। একটাই নীলা আর রায়না থাকে, একটাই নীলার ভাই থাকে, আর দুটোতে ইয়াসের মামারা। জায়গা না হওয়ার দরুন মিথিলাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। নীলা, রায়না আর ইয়াসের 2 মামি এসে রুমগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। বাড়িটা কেমন ভুতুরে টাইপ, কয়েক বছর ধরে খালি পড়ে আছে। আগে যারা এই বাড়িতে থাকতো তারা নাকি শহরে চলে গেছে কয়েক বছর হলো। ভাউ। মিথিলা, ইয়াস, মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই মিলে বাড়িটার সাথে গল্প করছিল। নীলা আর নাবিল বাড়িটার ব্যাপারে কথা বলছিল, ভূতপ্রেত নিয়ে। তার মাঝে হঠাৎ রায়নার ভাও বলাতে সবার যেন যায় যায় অবস্থা। মেয়েটা যে অতিমাত্রায় ফাজিল মিথিলা, মিহু এই কয়েক ঘন্টায় টের পেয়ে গেছে। নাবিল, নীলা ধমক দিতেই পানশুটে মুখ বানিয়ে চুপ হয়ে যায় রায়না। সবাই স্বাভাবিক হতে নীলা বলতে শুরু করে, জানো, আমার দাদিমার কাছ থেকে শোনা, এই বাড়িতে যারা থাকতো খুবই হাসি খুশি সুখী পরিবার ছিল তাদের। আনন্দে দিন কাটতো। বাড়ির সবার আদরে একমাত্র মেয়ে ছিল তনিমা। সারাদিন হেসে খেলে নাকি তার দিন কাটতো। হঠাৎ একদিন শোনা গেল এই মেয়ে নাকি পাশের গ্রামের এক ছেলের সাথে ভেগে গেছে। 2 গ্রামে রটিয়ে গেল কথাটা। তনিমার বাবা মাকে সবাই থুথু করত, বাইরে বেরোনোই যেত না গ্রামের মানুষের জন্য। এরকম করতে করতে কয়েক বছর কেটে গেল। তনিমার বাবা মা তাদের মেয়েকে মৃত্যু ধরেই নিয়েছিল, কিন্তু তাদের আদরে একমাত্র মেয়েকে কি এত সহজে ভোলা যায়? সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের মানুষও তনিমার নামটাকে ভুলতে বসেছিল। সে সময় হঠাৎ একদিন তনিমা এসে বাড়িতে হাজির। তনিমা বাবা মার সাথে তনিমাকে দেখে প্রথম তো ভূত দেখার মতো চমকে উঠেছিল। একমাত্র আদরের মেয়ের কি দশা, এই দেখে দুজনের চোখে জল ছেড়ে দিয়েছিল। তনিমার বাবা মার সামনে যায়, দুজনের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, সে আমায় ভালোবাসেনি, বাবা মা আমাকে ক্ষমা করে দিও। এতটুকু বলে তনিমা তার ঘরে চলে যায়। আর তারপরের দিন তনিমার লাশ বের হয় ওর ঘর থেকে। রাতে হয়তো ফাঁসি নিয়েছিল তনিমা। এই ঘটনার পরপরই তনিমার বাবা মা এ বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায়। এখনো নাকি প্রায় ওই তনিমার রুম থেকে মেইলি কান্নার আওয়াজ ভেসে আসে। অস্পষ্ট সুরে সে যেন কি বলে যায়। এটুকু বলেই শ্বাস নেয় নীলা। তখন নাবিল বলতে শুরু করে, আর এই তনিমার কান্নার স্বর নাকি আমাদের গ্রামেরই একজন শুনেছে। রাতে মাছ মেরে সে নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বাড়ি থেকে চাপা স্বরে কান্নার আওয়াজ পাই। এক মুহূর্ত দেরি না করে সে নাকি চলে গিয়েছিল এখান থেকে। ঘটনা কতটা সত্যি তা আমরা জানি না। নাবিল থামতে ইফা ভীত কণ্ঠে বলে, নাবিল ভাই, আমরা এখানে থাকবো না, তোমাদের ওই বাড়িতেই থাকবো, চলো। দরকার পড়লে উঠোনে থাকবো, তাও এখানে না। ইফার কথা শেষ হতে মিহু, মিথিলাও একই কথা বলে ওঠে। নাবিল এবার 3 জনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইয়াস তখন ঘড়ি দেখে বলে, অনেক রাত হয়েছে, বাদ দাও এখন, চলো ঘুমাতে চলো সবাই।
এই বলে ইয়াস উঠে যায়। নাবিল উঠে ইয়াসের পিছন পিছন চলে যায়। বাকি পড়ে থাকে মিথিলা, মিহু, ইফা, নীলা আর রায়না। নীলা উঠে পড়ে সবার দিকে তাকিয়ে বলে, চলো এবার সবাই যাই, অনেক রাত হয়েছে। রায়না তুমিও চলো, বাড়ি যেতে হবে আমাদের। সবাই উঠে পড়ে। নীলা আর রায়না আগে আগে যাচ্ছে, পিছনে মিহুকে জড়িয়ে ধরে ইফা আর মিথিলা হাঁটছে। হঠাৎ পিছনে কিছু শব্দ হতে মিথিলা আর ইফা জোরে চিল্লিয়ে ওঠে। দুজনের দুপাশ থেকে চিল্লানোতে মিহু ভয় পেয়ে দুজনকে ছেড়ে দেয়। নীলা আর রায়না পিছনে ঘুরে তাকায়। রায়না দুজনের অবস্থা দেখে হাসতে হাসতে বলে, বিড়াল ছিল বিড়াল। আল্লাহ, তোমরা এত ভীতু! বলে আবারও হাসতে থাকে। ইফা আর মিথিলা মুখটা ছোট করে হাঁটতে থাকে। ভাইয়া তুমিও চলো আমাদের সাথে। নীলা কথাটা বলতে ইয়াস বলে ওঠে, আমি কেন যাব? নাবিল আছে তো, চলে যেতে পারবে। ইয়াসের উত্তরে নীলা মুখটা ছোট করে ফেলে। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, ভাই চলো না হয় আমাদের সাথে, মধ্যরাতে গ্রামটা হেঁটে দেখো কতটা সুন্দর। নাবিলের বলা কথাটা ভেবে ইয়াস রাজি হয়ে যায়। নীলার ঠোঁটে তৎক্ষণাৎ হাসি ফুটে। চারজন যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে মিথিলা নিচু স্বরে বলে, ভাই আমিও যাব, আমি ওই মধ্যরাতে গ্রাম ঘুরে দেখব। না, আমি কাউকে নিতে পারবো না। ইয়াসের উত্তর শুনে মাথা নিচু করে ফেলে মিথিলা। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, নাও না ভাই। আচ্ছা আয়। মিথিলা খুশি হয়ে ওদের সাথে এসে পড়ে। পাঁচজন হাঁটছে একটা রাস্তা দিয়ে। প্রথমে নাবিল, তারপর ইয়াস, নীলা, পিছনে রায়না আর মিথিলা। সামনে ইয়াস আর নীলাকে একসাথে দেখে মনে মনে রাগে ফুঁসতে থাকে মিথিলা। ও কি এসব রং ঢং দেখার জন্য এসেছিল নাকি? ধুর। তার উপর পাশে রায়নার বকবকানি। কয়েক মিনিট হাঁটার পরে ইয়াসদের মামার বাড়ি চলে আসে। নীলা, নাবিল, রায়না ওদের বিদায় দিয়ে বাড়িতে ঢুকে যায়। ওরা যেতে ইয়াস মিথিলার দিকে তাকিয়ে বলে ওঠে, চল। ছোট রাস্তা, দুজন পাশাপাশি হাঁটছে। দক্ষিণা বাতাস বহিছে। মিথিলার শাল জড়িয়ে আছে, তাও যেন একটু শীত শীত লাগছে। কয়েক মিনিট হাঁটার পরই হঠাৎ মিথিলা ইয়াসের হাতের মাঝে হাত গলিয়ে দেয়। ইয়াস থেমে যায়, বিস্মিত দৃষ্টিতে তাকায় পাশে মিথিলার পানে। মিথিলা স্মিত হেসে মাথা নাড়ায়, আকাশের দিকে তাকে আবারও ইয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মধ্যরাত, চাঁদের আলো, দক্ষিণা বাতাস, পাশে প্রিয় মানুষ। এই জীবনে আর কি চাই বলো তো? এই রাতে প্রিয় মানুষটার কাছে একটাই আবদার, এখন থেকে প্রণয় শুরু হলে মন্দ হয় না বলো? নতুন দিনের সূচনা। চারিপাশ কুয়াশাচ্ছন্ন, দূর দূরান্তে কুয়াশা ঘেরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভোরে পাখির কিচিরমিচির আওয়াজ কানে সুমধুর স্বরে বাজলো। মিথিলার সন্তর্পণে চোখ খুলে তাকালো সে। পাশে মিহু আর ইফা শুয়ে আছে। মিথিলা উঠে বসে ওয়াশরুমে হাত মুখ ধুয়ে ঘরে আসে। মিহু আর ইফা এখনো ঘুমিয়ে আছে। মিথিলা একবার ভাবলো দুজনকে জাগিয়ে তুলবে, পরক্ষণে কিছু একটা ভেবে জাগালো না। শাল জড়িয়ে পা বাড়ালো ছাদের দিকে। ইয়াস সবে ছাদে এসেছিল, পিছনে শব্দ হতেই ঘুরে পিছনে তাকালো। এত সকালে মিথিলাকে ছাদে দেখে ভ্রু কুঁচকে নেয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও সামনে ঘুরে যায়। মিথিলা ছোট ছোট পা ফেলে ইয়াসের পাশে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে অদূরে তাকিয়ে থাকলো কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে। বেশ কিছুক্ষণ যেতে ইয়াস মিথিলার পাশ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আমার মতো সুন্দরী রমণীর পাশে দাঁড়ালে বুঝি আজকাল কারো মনে প্রেমানুভূতি জাগে? মিথিলার কথাটা শুনে ইয়াস থেমে যায়, পেছনে ঘুরে তাকায়। ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইয়াসের থেকে দৃষ্টি ফিরিয়ে মিথিলা পুনরায় সামনে তাকায়। ইয়াস এবার ধপধপ পা ফেলে মিথিলার পাশে এসে দাঁড়ায়। মিথিলার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিয়ে জিজ্ঞাসা করে, মানে তুই বলতে চাচ্ছিস তুই সুন্দরী? মুচকে মুচকে হাসছিলে কেন আমায় দেখে? ইয়াসের প্রশ্নে মিথিলা পাল্টা প্রশ্ন করে। মিথিলার প্রশ্নটা শুনে ইয়াস দুবার কাশি দেয়, ইনিয়ে বিনিয়ে বলে, কখন আসলাম আমি? আর হাসলেও কি, এখন কি তোর জন্য আমি হাসতে পারবো না? হাজিব। মিথিলা এবার ইয়াসের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, হাসবে না কেন? হাসবে, তবে আমাকে দেখে কেন মুচকি মুচকি হাসছিলে? তোকে দেখে কেন হাসবো? আমি প্রকৃতি দেখে হাসছিলাম। এই মনে করিস না আমি তোকে পছন্দ করি। মনে তো করছি না, আমার তো মনে হয় সত্যিই তুমি আমায় পছন্দ করে ফেলেছো। প্রেয়সীর আবদার তাহলে পূর্ণ করছো? মিথিলা কথাটা বলে পাশে ঘুরে ইয়াসের দিকে তাকায়। ইয়াস কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে কিছু না বলে উল্টো ঘুরে পা বাড়ায়। ইয়াস চলে যেতে মিথিলা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে কি কখনো ওকে ভালোবাসবে? সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইয়াসদের মামা বাড়ি এসেছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে ইয়াস মিথিলারা সবাই আবারও বাড়িতে চলে আসে। ইয়াস, মিথিলা, ইফা, মিহু, নীলা, নাবিল, রায়না সবাই গোল হয়ে ছাদে বসে আছে। সবাই বিকালে ঘোরাঘুরির প্ল্যান করছে। অবশেষে সব ঠিক করে সবাই উঠে পড়ে। দুপুরে সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। আজকে মিহু, মিথিলা, ইফা সবাই নিজেদের শীতের কাপড় নিয়েছে।
সেদিনের মতো বিপদে আর পড়তে চায় না। 7 জন একটা ক্ষেতের আইল ধরে হাঁটছে। ইয়াস নাবিল সামনে, তার পিছনে মেয়েরা হাঁটছে। ক্ষেতের আইল থেকে ওরা একটা রাস্তায় উঠল। রাস্তাটা একদম সোজা গিয়েছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তার পাশে যতদূর দেখা যায় শুধু ক্ষেত আর ক্ষেত। সবাই মিলে কিছু দূর হাঁটতে ইফা চিল্লিয়ে উঠে মিথিলাকে ধাক্কিয়ে বলে, এই মিঠু আপু, দেখো সরিষা ক্ষেত, চলো ছবি তুলি। মিথিলা একবার সরিষা ক্ষেতটা দেখে। পিছনের ক্ষেতগুলোতে শুধু ধান ছিল, আর এদিকে সরিষা আর সরিষা, চারিপাশে হলুদে ভরা। মিথিলা কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ইফা হাত টান দিতে ওর দিকে ঘুরে মুখ ভেঙিয়ে বলে, তুই আমাকে তুই করে বলছিস কেন? ভুলে যাস না আমি তোর 1 বছরের সিনিয়র। আগে সুন্দর করে বল, তারপর ছবি তুলে দিব। আসছে, মিহু আপু আছে, নীলা আপু আছে, রায়না আছে, ওরা আমারে ছবি তুলে দিবে। তোর লাগতো না, যাবা কি? তোমরা দিবা না ছবি তুলে? শেষের কথাটা মিহু নীলা আর রায়নার দিকে তাকিয়ে বলে। তখন নীলা আগে আগে বলে, ইফা চলো, আমি তোমাকে ছবি তুলে দিব, চলো। নীলার কথা শুনে মিথিলা ফোঁস করে ওঠে। ইফাকে কিছু বলতে যাবে তার আগে এর দুজন নেমে চলে যায়। পিছনে মিহু আর রায়নাও যায়। মিথিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল বলে, তুমি যাবা না? কথাটা কে বলেছে মিথিলা না দেখে চিল্লিয়ে ওঠে। না, যাবো না, যাও তোমরা। ইয়াস এবার মিথিলাকে ধমকিয়ে ওঠে, এই বেয়াদব মেয়ে, ভদ্রতা শিখিসনি? কার সাথে কিভাবে কথা বলছিস? মিথিলা ঘুরে ইয়াসের দিকে তাকায়। এমনিতেও মাথা গরম এই নীলার ন্যাকামো দেখে, তার উপর ইয়াসের ধমক যেন আগুনে ঘি ঢালার সমান। মিথিলা এবার ইয়াসের কাছে গিয়ে দ্বিগুণ চিল্লিয়ে বলে, আমি তো অভদ্রই, জানো না? সব ভদ্র তো ওই নীলা মুলা, ওকে নিয়েই থাকো। কথাটা বলে মিথিলা উল্টো হাঁটা শুরু করে। নাবিল একবার মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে ইয়াসের দিকে তাকায়, কিছু বোঝার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পরক্ষণে ইয়াসকে বলে, ভাই ও কি একা যেতে পারবে? নিয়ে আসো তুমি। আর এভাবে রেগেই বা গেল কেন? বাদ দে, মাথায় গ্যাস্ট্রিক আছে, আবার একাই চলে আসবে। চলো আমরা নিচে যাই। ইয়াস নিচে যেতে নাবিল ও নিচে নেমে যায়। সবাই সরিষা খেতে বিভিন্ন ধরনের ছবি তুলে। হঠাৎ মিহুর খেয়াল হয় অনেকক্ষণ ধরে মিথিলাকে দেখছে না ও। সবার মাঝে আশেপাশে তাকিয়ে দেখে মিথিলা নেই কোথাও। মিহু একে একে সবাইকে জিজ্ঞাসা করে, কেউ নাকি জানে না। মিহু ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে ইয়াসের কথা মাথায় আসতে ইয়াসের কাছে যায়। ইয়াস ওদের থেকে বেশ কিছুটা দূরে ছিল। মিহু দৌড়ে সেখানে গিয়ে ইয়াসকে মিথিলার কথা জিজ্ঞাসা করে। ইয়াস অবাক হয়ে বলে ওঠে, মিথিলা তোদের সাথে নেই? মিহু ভীতস্বরে বলে, না, ওকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি না, ভাবলাম তোদের সাথে আছে। মিহুর কথা শুনে ইয়াস নাবিলের দিকে একবার তাকায়। চলো আমাদের সাথে। নাবিলকে কথাটা বলতে দুজনে ছুটে যায়। মিহু দুজনে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সামনে কি ওদের জন্য বিপদ অপেক্ষা করছে? মিহু হেঁটে ইফাদের কাছে যায়। ইফা মিহুর অবস্থা দেখে বলে, মিহু আপু কি হয়েছে? মিথিলা আপু কোথায়? মিথিলার নাম শুনতে মিহু ইফাকে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ফুপিয়ে বলে ওঠে, ইফু, মিতু কোথায় গেছে? ওকে তো খুঁজে পাচ্ছি না। মিহুর কথা শুনে ইফা চমকে ওঠে। মিহুকে ওর থেকে ছাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি বলছো আপু? দেখো মিঠু আপু এদিকেই আছে, খুঁজলে পেয়ে যাবে, কান্না করো না, চলো। ইফা নীলা আর রায়নাকে আসতে বলেও মিহুর হাত ধরে উপরে উঠে পড়ে। চারিপাশ দেখে নিয়ে সামনে হাঁটা শুরু করে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে 4 জন। ইফা মাঝে মাঝে মিথিলার নাম ধরে ডাকছে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিথিলা কোথায় তুই? মিথিলা শুনতে পাচ্ছিস? ইয়াস অনেকক্ষণ ধরে চিল্লিয়ে ডেকে যাচ্ছে কিন্তু না, কোথাও থেকে সাড়া আসছে না। ইয়াস এবার হতাশ দৃষ্টিতে নাবিলের দিকে তাকায়, ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করে, মিথিলা কোথায় গেল রে? তখন আমার ওকে এভাবে বলা ঠিক হয়নি, তাই না? আমারই দোষ। এখন ওকে কোথায় খুঁজবো? নাবিল আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না ভাই, পেয়ে যাব। আচ্ছা ও তো বাড়িতেও যেতে পারে, তুমি বাড়িতে কারোর কাছে ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করো। নাবিলের কথাটা শুনে ইয়াস নাবিলের দিকে তাকায়। ফোন বের করে তিতলি হককে ফোন করে। তিতলি হক ধরতে ইয়াস ঝটপট জিজ্ঞাসা করে, বড় মা, তিতলি কি বাড়িতে? তিতলি ওপাশে কিছু বলে ফোন কেটে দেয়। নাবিল ইয়াসের পানে তাকিয়ে আছে, ইয়াস কি বলে এটা শোনার জন্য। ইয়াস তাকাতে নাবিল কিছু বলতে যাবে তার আগে ইয়াস বলে, মিহুদের ডেকে নিয়ে আসি চল, ও বাড়িতে আছে। নাবিল স্বস্তির শ্বাস নেয়, পিছনে ঘুরে হাঁটা শুরু করে। কিছু পথ যেতে মিহুদের দেখা পেল। মিহু দৌড়ে ইয়াসের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়াস, মিথিলা কোথায়? বাড়িতে আছে, চল তুই। এখন কোনো প্রশ্ন করিস না, বাড়ি গিয়ে চল। মিহু কিছু বলে না। 6 জন হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। কয়েক মিনিটে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে দেখলো ইয়াসের 2 মামি তিতলি হক, রুকমা হক পিঠা বানাচ্ছেন। ইয়াস গিয়ে তিতলি হককে জিজ্ঞাসা করে, বড় মা, মিথিলা কোথায়? আছে, দেখ এদিকে কোথাও।
ইয়াস ভ্রুকুচকে ওখান থেকে চলে আসে। বাড়িটা ঘুরে দেখে কিন্তু পায় না মিথিলাকে। না পেয়ে বেরিয়ে আসে। মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই রান্নাঘরে বসেছিল, বসে পিঠা খাচ্ছিল সবাই। ইয়াস গিয়ে পুনরায় মিথিলাকে এর কথা জিজ্ঞাসা করবে তিতলি হককে, তখনই নীলা কেসে ওঠে। সবাই ওর দিকে তাকায়। বেচারির খেতে গিয়ে গলায় আটকে গেছে। ইয়াস নীলার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ইফা পানি এনে নীলার হাতে দেয়। নীলা পানি খেতে খেতে ইয়াস বলে ওঠে, দেখে খাবে না? মিথিলা মাত্রই এদিকে আসতে নিয়েছিল। নীলার ইয়াসকে একসাথে দেখে আবারও ঘরে ঢুকে যায়। এদিকে রুকমা হক ইয়াস আর নীলার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসে। মিথু, তুই বাড়িতে আসবি, আমাদের বলে আসতে পারতি না? তোমরা ব্যস্ত ছিলে? মিহুর প্রশ্নে মিথিলার খাপছাড়া উত্তর শুনে মিহু খানিকটা রেগে যায়। মিথিলার হাত টেনে ধরে ওর দিকে ঘুরিয়ে বলে, ব্যস্ত ছিলাম মানে কি? কি বলতে চাচ্ছিস? ব্যস্তই তো ছিলে একে অপরের ছবি তোলা নিয়ে। আর এমন কেন করছো? আমার তো কিছু হয়নি। এমন আমি করছি নাকি তুই করছিস? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? মিহু এবার মিথিলাকে ঝাঁকিয়ে বলে, দেখ মিথু, এ বাড়িতে আসার পর থেকে খেয়াল করছি তুই কেমন যেন করছিস। কি হয়েছে বল আমাকে। মিথিলা মিহুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি আমার আপু। তুই বলবি আর আমি মেনে নেব? বল কি হয়েছে। বললাম তো কিছু হয়নি, আর কতবার বলে বিশ্বাস করবে? মিথিলা কথাটা ঝাড়ি মেরে বলে। মিহু কিয়ৎক্ষণ মিথিলার পানে তাকিয়ে থাকে, কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মিথিলা মাথা নিচু করে নেয়। কিছু সময় অতিবাহিত হতে সেও ঘর থেকে বেরিয়ে যায়। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না রে? কথাটা কর্ণ করে প্রবেশ করতে মিথিলা পিছু ঘুরে তাকায়। ইয়াস দাঁড়িয়ে আছে পিছনে। ইয়াসকে দেখে মিথিলা না দেখার ভান করে আবারও সামনে ফিরে। ইয়াস গিয়ে মিথিলার পাশে দাঁড়িয়ে পড়ে। রাগী কণ্ঠে বলে, কিরে, কথা বলছিস না কেন? মিথিলা নিশ্চুপ। এক ধ্যানে সে আকাশপানে তাকিয়ে আছে। কয়েক মিনিট যেতে ইয়াস মিথিলার হাত টেনে ধরে। রাগ দেখিয়ে চিল্লিয়ে বলে, সমস্যা কি? কথা বলছিস না কেন? আর তোর সাহস কি করে হয় একা একা বাড়ি ফিরে আসার? আর এ বাড়িতে একা একা কি করছিস তুই? নানা গজিয়েছে। হাত ছাড়ো ভাইয়া। মিথিলা শান্ত কণ্ঠে বলে ওঠে। ইয়াস মিথিলার হাতটা আরেকটু জোরে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না। কি করবি তুই? মিথিলা ছাপটা মেরে হাতটা ছাড়িয়ে নেয়। হাত উঁচিয়ে বলে, দেখুন, আমি একা কেন এসেছি বা এখানে একা কি করছি সেটা আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করছি না আমি। তাই আপনি যেতে পারেন এখন এখান থেকে। তোর কথায় আমাকে চলতে হবে? সেটা বলা হয়নি। তো কি বলতে চাচ্ছিস? এটা তোর বাসা না যে তুই বের করে দিবি? বের করে দেওয়া হয়নি, আমার কাছ থেকে যেতে বলছি। আমায় বিরক্ত করতে না করেছি। আমি তোকে বিরক্ত করছি? হ্যাঁ করছো, যাও এখন এখান থেকে। ইয়াস আর কিছু বলে না। পাশের রেলিংয়ে একটা ঘুষি দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। মিথিলা চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকে। রাত 9:30। গ্রামে এই 9:30 অনেক রাত বলা চলে। পিচ্চি বাহিনী সব ওই বাড়িতে চলে গেছে। তিতলি হক, মিনহাজ হকও চলে গেছেন। শুধু ইকবাল হক আর রুকমা হক আছেন। রুকমা হক তার বড় ভাইয়ের রুমের সামনে এসে থামে। দুবার দরজায় কড়া নাড়ে। ভিতরে থেকে ঢুকতে বললে রুকমা হক দরজা খুলে ঢুকে পড়ে। রুকমা হকের বড় ভাই নাজমুল হাসান রুকমা হককে দেখে তাকে বসতে বলে। রুকমা হক বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে। রুকমা হক বসতে নাজমুল হাসান বলে ওঠেন, তো কি ঠিক করলি? রুকমা হক নাজমুল হাসানের দিকে তাকিয়ে বলে, ভাই, ছেলে তো একা আমার না, ওনারও ছেলে, তো ওনারও তো এতে সম্মতি থাকা লাগবে, তাই না বলো? ইকবালের কি এতে রাজি নয়? তা এখনো বলতে পারছি না, তবে আমি বললে রাজি হয়ে যাবে। আর নীলা তো খারাপ না, বেশ ভালো একটা মেয়ে। এমন মেয়েকে কে না ঘরের বউ করতে চায় বলো? কিন্তু চিন্তা তো ইয়াসকে নিয়ে। ইয়াসকে নিয়ে তুই চিন্তা করিস না। আমার মনে হয় ইয়াস এ বিয়েতে না করবে না। আর আমার তো মনে হয় ছেলে মেয়ে দুজনকে পছন্দও করে। নাজমুল হক কথাটা বলতেই রুকমা হকের সন্ধ্যার ইয়াস আর নীলার ঘটনাটা মনে পড়ে। মৃদু হাসি ফুটে উঠে ঠোঁটে। রুকমা হক নাজমুল হকের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ঠিকই বলেছ ভাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে সবার সাথে এই নিয়ে কথা বলে দেখব। তোর যা ভালো মনে হয়। আচ্ছা, তাহলে এখন উঠি। এই বলে রুকমা হক বেরিয়ে আসে। রুকমা হক বের হতে দেখে ইকবাল হক আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছে। এতে রুকমা হক একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে। কেটে গেছে অনেকগুলো দিন। শীতের শেষ, বসন্তের শুরু। কয়েকদিনে অনেক কিছু পাল্টেছে। কারো মন পাল্টেছে, লেগেছে প্রণয়ের রং। ইফা মিথিলা কলেজে গিয়েছে। আসতে দুপুর। হক বাড়িতে সবাই আজ ব্যস্ত, বিশেষ করে বাড়ির গিন্নিরা।
তারা এক একটা পদ রান্না করতে ব্যস্ত। মিহু একবার নিচে উকিঝুঁকি মেরে আবার নিজ ঘরে চলে যায়। মিথিলা আর ইফা দুপুরে বাসায় ফিরে। দুজনে বাড়ি ঢুকে সোজা মিহুর রুমে চলে যায়। মিথিলা মিহুর রুমের চারিপাশে ভালো করে দেখে নিয়ে ইফার দিকে তাকিয়ে বলে, কি রে, এই মহিলা আবার কই গেল? বিয়ের কথা শুই না আবার এখনই শ্বশুরবাড়ি চলে যায়নি তো? দেখছিস, আমি ঠিকই বলি, এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিবে। হায় আল্লাহ! বলেই মিথিলা কপাল চাপড়াতে লাগে। ইফা বিরক্তির সহিত মিহুর দিকে তাকায়, বিরক্তি নিয়ে বলে, এই তোর এই ঘ্যান ঘ্যান প্যান প্যান অফ কর তো। মিহু আপু বাড়িতেই আছে। আছে তো, কই দেখা। ইফা মিথিলার থেকে মুখ ফিরিয়ে ব্যালকনিতে চলে যায়। মিথিলাকে আস্তে করে ডাকে। মিথিলা ইফার পিছন পিছন যায়। মিহু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেশ খানিকক্ষণ যেতে মিহু ফোন নামিয়ে পিছনে ঘুরে তাকায়। মিহু পিছনে ঘুরতেই মিথিলা ইফা শব্দ করে হেসে দেয়। দুজনের হাসি দেখে মিহু ভ্রু কুচকে তাকায়। মিথিলা বলে ওঠে, ইফা দেখছিস মানুষের কত প্রেম। আহা, এত প্রেম তারা রাখে কোথায়? কাঁথার তলে মনে হয়। না না, আজকে থেকে আমি আর কাঁথা গায়ে দিব না। ইফা মিহু দুজনেই একসাথে বলে ওঠে, কেন? সুন্দর করে রেখে দিব, যেন প্রেমে পড়লে প্রেম ভালোবাসা সুন্দর করে ওই কাঁথার তলে রেখে দিতে পারি। ইফা আর মিহু দুজনেই বোকা দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। মিহু মুখটা কুচকে বলে, চল তো ইফা, এমনি তার ছেঁড়া। মিহু কথাটা বলে ঘরে চলে যায়। পিছনে ইফাও যায়। মিথিলা দুজনার যাওয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ও ঘরে ঢুকে মিহুর সামনে দাঁড়িয়ে বলে, এই তুই কি আমায় পাগল বললি? তোকে পাগল কখন বললাম ইফু? আমি ওকে একবারও পাগল বলেছি? ইফা মিহুর কথায় দুই দিকে মাথা নাড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, মিঠু আপু, তুমি তো নিজেকে নিজে পাগল বলছো। যাক, এতদিনে তাহলে বুঝেছো যে তুমি পাগল। ইফার বাচ্চা! মিথিলার চিল্লানি শুনে মিহু কান ধরে রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। ইফা চোখ বড় বড় করে বলে, মিঠু আপু, ভেবেচিন্তে কথা বলছিস তো? মানে তুই কি আমার মান ইজ্জত পানিতে ডুবাতে চাস নাকি? আমার বাচ্চা কই থেকে আসবে? তবা তবা, ছি ছি। মিথিলা আবার রেগে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা যেতেই ইফা আর মিহু জোরে হেসে দেয়। দুজনের হাসির আওয়াজ বাইরে থেকে মিথিলা স্পষ্ট শুনতে পারে। ধূপধাপ পা ফেলে নিজের ঘরের দিকে আগায়। মিথিলার ঘরের আগে ইয়াসের রুম। মিথিলা একবার ইয়াসের রুমে উকি মারে। যা ভেবেছিল ইয়াস নাই বাড়িতে, তাই নিজের রুমে চলে গেল। নাহলে ইয়াসকে একটু জ্বালাতন করে আসতো। ব্যবসা গরমে শাড়ি পরে অতিষ্ঠ মিহু। তার মনে হচ্ছে শাড়িটা খুলতে পারলে ভালোই হতো। আবার একে তো শাড়ি পরিয়েছে, তার উপর সাজ। এ নিয়ে মিহু মিথিলার ইফাকে তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছে। ও তো আর প্রথমবার শ্বশুরবাড়ির লোকজনের সামনে যাচ্ছে না, তো এত সাজানোর কি আছে? মিহুর প্যান প্যান শুনে মিথিলা ওর পাশে ধপাস করে বসে মিহুর দিকে তাকিয়ে বলে, বইনা, তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না? মানে বিয়ে করতে চাইবো না কেন? তো সাজাতে দিচ্ছ না কেন? মিহু একবার নিজের পরনে জামদানি শাড়িটা দেখে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মেকআপ দেখে বলে, দেখ, তারা আমাকে আগেও দেখেছে, আর আকুত তো হয়েই আছে। বিয়ে না হওয়ার কথা কোথা থেকে আসছে? আর এভাবে সাজাচ্ছিস কেন? মা তো শুধু শাড়ি পরাতে বলেছে। তোরা মাতবরি করছিস কেন? বেয়াদ্দব, আমার জীবনটা ঝালাফালা করে দিল দুইটায়। এই অফ যাও, আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না। সাজাতে দাও এবার। এই, তোদের আমাকে সাজিয়ে কি লাভ? এবার ইফা বলে ওঠে, সেটা তোমার উনিকেই জিজ্ঞেস করে নিও। ইফা কথাটা বলতেই মিথিলা হেসে দেয়, সাথে ইফাও হাসে। মিহু এবার রাগী দৃষ্টিতে দুজনার দিকে তাকায়। দুজনকে ঠেলে বের করে দেয় রুম থেকে। রুমের দরজা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে। মিথিলা প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু না, যার জন্য বসে আছে সে যেন আসছেই না। মিথিলাকে এতক্ষণ ধরে বসে থাকতে দেখে রুকমা হক এগিয়ে এসে বলেন, মিঠুমা, তোর কি কিছু লাগবে? অনেকক্ষণ ধরে বসে আছিস এখানে। মিথিলা রুকমা হকের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে, না না মেজমা, আমার কিছু লাগবে না। আমি তো ভাইয়াদের জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, ওনারা কাছাকাছি চলে এসেছে আপা বলল। আচ্ছা থাক। হ্যাঁ, বলতে তো পারছি না, তোমার ছেলের জন্য অপেক্ষা করছি।
শেষের কথাটা বিড়বিড় করে বলে। আরো কতক্ষণ বসে থাকতে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে রুকমা হক দরজা খুলে দিতে বলে মিথিলাকে। মিথিলা ফটাফট উঠে দরজা খুলে দেয়। ভেবেছিল ইয়াস হবে, কিন্তু না, মিহু শ্বশুর বাড়ির লোকজন এসেছে। মিথিলা মিষ্টি এসে সবাইকে ভিতরে আসতে বলে। সবাইকে বসতে বলে মিথিলা রান্নাঘরে তিতলি হককে বলতে যায়। তিতলি হক তাদের জন্য শরবত এবং কিছু মিষ্টি নিয়ে পরিবেশন করে। ততক্ষণে ইকবাল হক, মিনহাজ হক নিচে নেমে পড়েছেন। মিথিলা সবাইকে দেখে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তখন সামনে মিহুর দেওর রিফাত এসে দাঁড়ায়। মিথিলা প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তাকে সালাম দেয়। রিফাত সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো? মিথিলা মুখে হাসি টেনে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? রিফাত নাক মুখ কুচকে বলে, ভাইয়া দেখো মিথিলা, আমি তোমার 1 ইয়ার সিনিয়র, তাই বলে ভাইয়া? আপনি এসব কি? সিনিয়র তো সিনিয়রই, তাই না? আর আপনি তো আমার বড় ভাইয়া, তো ভাইয়া বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকতে পারো। মিথিলা এবার ভ্রু গুটিয়ে বলে, সরি ভাইয়া, আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না, কেন? বারণ আছে। কে বারণ করেছে? আমার উনি। কথাটা বলে মিথিলা লজ্জা পাওয়ার ভান ধরে মাথা নিচু করে বলে, আসলে আমার উনি বলেছে উনি বাদে আর সব ছেলেকে ভাইয়া ডাকতে, আর যদি ভাইয়া ডাকতে বারণ করে তাহলে চাচা ডেকে দিতে। তাহলে ভাইয়া, আমি কি আপনাকে চাচা ডাকবো? মিথিলা প্রশ্নটা করে ভ্রু নাচায়। রিফাত টাসকি খেয়ে বলে, তাই বলে চাচা? আর তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। ও আচ্ছা ভাইয়া বাই, হ্যাঁ পরে কথা হবে। রিফাত ভোতা মুখ করে বলে, হ্যাঁ হ্যাঁ বাই, যাও। মিথিলা রিফাতের পাশ কেটে নিজের রুমের দিকে যায়। মাঝপথে গিয়ে হেসে দেয়। কি গাধা টানা বানালো। আর যা বলেছে সবটা মিথ্যেও তবে বলেনি, তার তো প্রিয় মানুষ আছে। মিথিলা নাচতে নাচতে নিজের রুমের দিকে যাচ্ছিল। ইয়াসের রুমের সামনে যেতে রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। মিথিলা দাঁড়িয়ে যায়, কি করবে ভাবতে থাকে। মিথিলা ইয়াসের রুমের দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ ভাবলো রুমে ঢুকবে কি ঢুকবে না, কিন্তু এর থেকেও ভাবার বিষয় ইয়াস বাড়িতে কখন আসলো। ও তো ড্রয়িং রুমে বসেছিল ইয়াসের জন্য, কই দেখলো না তো। মিথিলা এবার রুমের দরজা ভিড়িয়ে রুমে ঢুকে পড়ে। ইয়াস বিছানার উপর বসে ফোনে স্ক্রল করছিল। মিথিলাকে ঢুকতে দেখে ইয়াস বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইয়াসকে দাঁড়াতে দেখে মিথিলা মাঝপথে থেমে যায়। ইয়াস মিথিলার দিকে কয়েক কদম এগিয়ে আসে। মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছেলেটার সাথে এত কি কথা বলছিলি? মিথিলা কিছুক্ষণ ভাবলো ইয়াস কার কথা বলছে বুঝতে পেরে বলে, আপুর দেওর উনি। তোর আপুর দেওর না ভাসুর সেটা আমি শুনতে চাইনি। কি কথা বলছিলি দুজনে মিলে? মিথিলা ভ্রু উঁচিয়ে বলে, সেটা তুমি জেনে কি করবে? তোকে বলতে বলেছি, বলবি। তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন তোকে আগে আমি করেছি। তো ইয়াস এবার রেগে গিয়ে বলে, তোকে আগে আমি প্রশ্ন করেছি মানে তুই আগে উত্তর দিবি। এবার যদি না বলিস তুই ছেলেটার সাথে কি কথা বলছিলি, তাহলে আমি হয়তো এর মানে বোঝাবো। ইয়াসের রেগে যাওয়া দেখে মিথিলা ঠোঁট টিপে হাসে ফাজলামো করে বলে, প্রেম আলাপ করছিলাম। ইয়াস কপাল কুচকে বলে, কি করছিলি? বললাম তো প্রেমের আলাপ করছিলাম। ইয়াস মিথিলার দিকে কয়েক কদম আগায় ফের প্রশ্ন করে, সত্যি বল কি করছিলি? মিথিলা ইয়াসকে আগাতে দেখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে ঠায় দাঁড়িয়ে রয়। ফের বলে, আরে বললাম তো প্রেমের আলাপ করছিলাম, বিশ্বাস কেন করছো না আজীব? ইয়াস এবার কথাটা শুনে রেগে যায়। মিথিলার কাছে এসে হাত ধরে উল্টো ঘুরিয়ে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। রাগী কণ্ঠে বলে, ফাজলামো কম করে করবি, আর কোনোদিন যদি এসব শুনেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। মিথিলা প্রতিবাদ জানায়, কেন করব না? যাকে ভালোবাসি সে তো ভালোবাসে না, তাই তো অন্যের সাথে প্রেম আলাপ করতে গিয়েছিলাম। ইয়াস মিথিলার হাতটা জোরে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে, সে ভালো না বাসলেও তুই তো বাসিস, তো অন্যের সাথে প্রেম আলাপ কিসের? যা প্রেম আলাপ আছে যাকে ভালোবাসিস তার সাথে করবি। কথাটা বলে ইয়াস মিথিলাকে ছেড়ে দেয়। মিথিলা কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসের দিকে ঘুরে বলে, তুমি কি আমায় ভালোবাসো ইয়াস ভাইয়া? ইয়াস মিথিলার মুখের দিকে একবার তাকিয়ে জোরে ধমক দেয়। মিথিলা ধমক খেয়ে সুরসুর করে রুম থেকে বেরিয়ে যায়। কয়েকটা ভেঙচিও কাটে ইয়াসকে। তো ভাই পরের মাসে না হয় মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাই? মিনহাজ হক মৃদু হেসে বলেন, মেয়ে তো এখন আপনারই ভাই, আপনার যেমন ইচ্ছে। রাতুল খান মিনহাজ হকের কথায় হাসেন। দুজন আলাপ আলোচনায় মত্ত হতে দূরে দাঁড়িয়ে থাকা ইফা আর মিথিলা মিহুকে দুপাশ থেকে খোঁচা দেয়। ইফা বলে ওঠে, মিথু কালকে থেকে শপিং শুরু করি বল। আরে কালকে থেকে কেন, আজকে থেকে শুরু করা উচিত, তাই না? কি রে মিহু? থাপ্পড় ছিলিস বেয়াদব? ইফু দেখছিস এই মিহু আমাদের সাথে কেমন করছে? থাকবো না বিয়েতে, ও করুক একা একা বিয়ে।
ইফা মিথিলার কথায় এক ভ্রু উঁচিয়ে বলে, তুমি থাকো আর না থাকো তাতে আমার কি, আমি থাকবো। মিহু এ পর্যায়ে হেসে দেয়। মিথিলা রেগে গিয়ে বলে, এই বান্দর মাইয়া, তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা রে? সবসময় আমার বিপরীতে কেন থাকিস তুই? তোমার সাথে তো আমার শত্রুতা আমি যেদিন হয়েছি, মানে যেই মুহূর্তে হয়েছি সেই মুহূর্ত থেকে। কাল সাপ। মিথিলা বিড়বিড় করেই বলে। মিহুর কান অব্দি শব্দটা পৌঁছালো, ইফার কানে পৌঁছায় না, তাই সে চুপ থাকে। আমি রুমে যাচ্ছি, থাক তোরা। মিহু কথাটা বলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মিথিলার সামনে তাকাতে রাফসান ইশারা করে ওর কাছে যেতে বলে। মিথিলা গুটি গুটি পায়ে রাফসানের কাছে যায়, কান পেতে ফিসফিস করে বলে, কি? রাফসান এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, মেহু কোথায়? মিথিলা ভ্রু নাচিয়ে বলে, কেন? আসলে বলছি। রাফসানকে মাঝপথে থামিয়ে দিয়ে মিথিলা বলে ওঠে, দেখুন ভাইয়া, আমি আপুর সাথে আপনাকে এখন দেখা করিয়ে দিতে পারি, তবে আমার লাভ। কত লাগবে? আপাতত 2000 হলে চলবে, মারবো তো বিয়েতে। আচ্ছা, দিয়ে দিব। মিথিলা এবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়, রাফসানের সামনে দাঁড়িয়ে জোরে বলে, ভাইয়া শোনেন, আপনি তো আপুর সাথে দেখা করতে চাচ্ছেন, চলুন আপনাকে নিয়ে যাই। সবাই মিথিলার কথা শুনে মিথিলার দিকে একবার তাকায়, একবার রাফসানের দিকে তাকায়। রাফসান বোকার মতো মিথিলার দিকে তাকিয়ে আছে। ইফাও মিথিলার দিকে তাকাতেই মিথিলা ওকে কিছু বলতে ইশারা করে। এবার ইফাও মিথিলার সাথে সুর ধরে বলে, হ্যাঁ ভাইয়া চলুন না, সেই কখন থেকে দেখা করতে চাচ্ছেন, আসুন আসুন। রাতুল খান কুককুক করে কাশতে মিথিলা রাফসানের হাত ধরে উঠিয়ে নিয়ে আসে ওখান থেকে। মিথিলার ইফা রাফসানকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিথিলা রাফসানের সামনে হাত পাতে। আগে টাকা দিন, তারপর দেখা। ধুর, কিসের টাকা? আমার মান সম্মান তো ডুবালে। আরে দুলা ভাই, মান সম্মান কই ডুবালাম? আপনার আপুর সাথে দেখা করতে ইচ্ছে করছিল, আমি তো শুধু সেটা বলেছি। তাই বলে সবার সামনে এভাবে বলবে? আজকাল সত্যি কথা বললেও মানুষের এমন কথা শোনা লাগে। থাক, দরকার নেই আপনার টাকা, আর দেখা করারও কোনো দরকার নেই। থাকেন আপনারা, একদম বিয়ের দিনই দেখা করবেন। বাই। কথাটা বলে ইফা আর মিথিলা পিছনে ঘুরে হাঁটা ধরে। রাফসান পিছন থেকে চিল্লিয়ে বলে, আরে শালিকারা দাঁড়াও। মিথিলা ইফা পিছনে ঘুরে বলে। রাফসান কথাটা শুনে মিথিলার ইফার সামনে এসে দাঁড়ায়, দুজনের হাতেই 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, যাও এবার। মিথিলা ইফা দুজনই হাইফাই দিয়ে হেসে বলে, এই না হলো আমার বড়লোকস দুলা ভাই। মিথিলা ইফা যাওয়ার মিনিট খানেক পর মিহু ছাদে আসে। রাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে ও গিয়ে দাঁড়ায় রাফসানের পাশে। রাফসান মিহুর দিকে খানিকক্ষণ তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি এত শান্তশিষ্ট, তোমার বোন এত উননচণ্ডী কেন? মিথিলা রাফসানের দিকে ফিরে ভ্রু কুচকে বলে, মানে? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বোন আজকে আমার মান সম্মান খাইছে। মিহু প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকাতে রাফসান সবটা বলে দেয়। রাফসানের কথা শুনে মিহু খিলখিল করে হেসে দেয়। রাফসান গোমরা মুখে বলে, হাসছো তুমি? মিহু হাসতে হাসতে বলে, তো কি করব? রাফসান মিহুর দিকে তাকায়, এক দৃষ্টিতে মুগ্ধ চোখে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীকে। রাফসানকে তাকিয়ে থাকতে দেখে মিহু থামে, রাফসানের দিকে তাকিয়ে বলে, কি দেখছেন? দেখছি একটা মেয়ে এভাবে পেতনির মতন কিভাবে হাসতে পারে। মিহু ভ্রুকুচকে বলে, আমি পেতনি? তুমি বলছো? মিহু এবার রেগে গিয়ে বলে, মিতুই ঠিক আছে, শুনুন, বিয়ের আগে আপনার সাথে আমার নো দেখা দেখি, থাকেন আপনি। কথাগুলো বলে মিথিলা উল্টো ঘুরে হাঁটা শুরু করে। রাফসান দৌড়ে মিহুর সামনে গিয়ে দাঁড়ায়। রাফসানকে সামনে দেখে মিহু রাগ নিয়ে বলে, এই সরুন সামনে থেকে। রাফসান ভাব নিয়ে বলে, আহ, কি দেখা দেখি শুরু করছো বলো তো? তুমি কিন্তু আমার বউ, সো আমি চাইলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতেই পারি। এইসব ভাবে অন্য জায়গায় দেখান, আমি যদি না যাই কিভাবে নেবেন আপনি? রাফসান মিহুর দিকে খানিকটা আগায়, কোমর জড়িয়ে কাছে আনে, মুখমণ্ডলে ফু দিয়ে বলে, দেখতে চাও কিভাবে নিয়ে যাব? মিহু পিটপিট করে তাকিয়ে বলে, দরকার নেই, ছাড়ুন। মিহু কথাটা বলতে দেরি রাফসানের ওকে কোলে উঠাতে দেরি হয় না। রাফসান মিহুকে পাজা কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। মিহু চোখ বড় বড় করে বলে, আরে নিচে বাবা চাচু সবাই আছে, নামান আমাকে। সমস্যা কি তাতে? দেখলে আমারই ভালো। মানে? তারা দেখলে আমি তোমাকে কোলে করে নিয়ে ঘোরাঘুরি করছি, দেখলে ভাববে ছেলের হয়তো বউ ছাড়া চলছে না। চলো আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিই, পরে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? মিহু ঠোঁট টিপে হেসে বলে, যদি উল্টোটা হয়? যেমন আপনি আমাকে এভাবে কোলে নিয়ে হাঁটছেন, তারা ভাববে আমার কি না কি হয়েছে, মানে কোথাও আছাড় খেয়ে পড়েছি, ব্যথা লেগেছে, তাই আমাকে এভাবে নিয়ে হাঁটছেন।
মিহুর কথাটা শেষ হতে রাফসান ওকে নামিয়ে দেয়। মিহু প্রথমে ভ্রু কুচকালেও পরে দেখে তাদের সিঁড়ি নামা শেষ, তাই রাফসান তাকে নামিয়ে দিয়েছে। মিহু রাফসানের দিকে তাকাতে রাফসান বলে ওঠে, তোমার মুখ দিয়ে সবসময় আলতু ফালতু কথাই বের হয়। হ্যাঁ, আমি ফালতু, তাই ফালতু কথাই বের হয়। রাফসান এবার মিহুর কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মায়াপুরীর হুটহাট রাগতে নেই, রাগলে এই মানবের সামনে না। হুটহাট রাগের পেছনে ওই মায়াবী চেহারাটা বড্ড কাছে টানে। রাফসান মিহুর কানের লতিতে একটা চুমু খায়, মুচকি হাসে প্রেয়সীকে দেখে উল্টো ঘুরে নিচে চলে যায়। মিহু রাফসানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসে। ভাইও কি রাজি হবে? ইকবাল হকের কথায় মিনহাজ হক চিন্তিত স্বরে বলে, ও যতই রেগে থাকুক বড় ভাইয়ের কথা কখনো অমান্য করবে না নিশ্চয়ই। কিন্তু এতদিন পর। আহা ইকবাল, একবার বলেই দেখি, 20 বছরের আগের ময়নুল আর 20 বছরের পরের ময়নুল এক হবে না নিশ্চয়ই। কথা বড় ভয়ানক জিনিস ভাই। প্রিয়জনদের ছোট ছোট কথাগুলো না হৃদয়কে কত বিক্ষত করে দেয়। সে কত সহজে ছাড়ে না, সহজে ভোলাও যায় না। মিনহাজ হক এবার দীর্ঘশ্বাস ফেলেন। আসলে প্রিয়জনদের দেওয়া দুঃখগুলো ভয়াবহ হয়। সে মুঠোফোনটা হাতে নিয়ে নিচে অজান্তে পড়ে থাকা একটা নাম্বারে ডায়াল করে। কয়েকবার ফোন করতে রিসিভ হয়। ওপাশ থেকে সালাম দিতে মিনহাজ হক সালামের উত্তর দেয়, জিজ্ঞাসা করে, কেমন আছিস ভাই? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতা পালন করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে চাপা কণ্ঠে বলছে, ফোন কেন দিয়েছেন? তোর ভাই আমি, তোকে ফোন দিতে পারি না? ওপাশ থেকে তাচ্ছিল্য স্বর বলে ওঠে, ভাই তা কোথায় ছিলেন এতদিন আপনারা? এতদিন পর ভাইয়ের পরিচয় দিতে এসেছেন? মিনহাজ হক কিছুক্ষণ নিশ্চুপ থাকেন, নীরবতা ভেঙে বলেন, তুই কি আমাদের কথা মনে করেছিস কোনোদিন? তোকে ফোন দিলেও ধরতে না, এখন বলছিস তোর খবর নেইনি। নেওয়ার চেষ্টা করছি আমি। আচ্ছা ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সব মিটমাট করে নিলেই হয় না? আর বাবাও তো। দেখো ভাই, একদম ওনার কথা আমার কাছে এসে বলবা না। এই ডাকটা শুনলে না আমার গা ঘিন ঘিন করে। ওনার চেহারাটা চোখে ভাসে, বিরক্ত লাগে আমার। আচ্ছা বলবো না, একটা কথা রাখবে? ওপাশের ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও বলে, কি? দেখ, পরের মাসের প্রথম সপ্তাহে মিহুর বিয়ে, আর কয়েকদিন আছে মাত্র। বলছি। মিনহাজ হকের কথা শেষ হতে ওপাশ থেকে মইনুল হক অবাক কণ্ঠে বলে, মিহু মায়ের বিয়ে? আকত করা হয়েছিল, এখনো বাড়ি নিয়ে যাবে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠ শোনা গেল, ছোট্ট পুতুলটাও মনে হয় বড় হয়ে গেছে, তাই না ভাই? এপাশে মিনহাজ হক কিছু বললেন না। কিছুক্ষণ পর ওপাশ থেকে শোনা যায়, আমি চেষ্টা করব আসার, তবে না যাওয়ার সম্ভাবনা বেশি। রাখি এখন। কথাটা বলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। মিনহাজ হক মুঠোফোনটা নামিয়ে ইকবাল হকের দিকে তাকান। ইকবাল হক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবটা শোনার। মিনহাজ হক বুঝতে পেরে বলেন, না আসার সম্ভাবনা বেশি। কথাটা শুনে ইকবাল হক একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিনহাজ হক উঠে যেতে সেও উঠে নিজ কক্ষে চলে যান। রাফসানরা বিকালে চলে গিয়েছিল। রাতের খাওয়া দাওয়ার জন্য সবাই নিচে নামতেই মিনহাজ হক সবাইকে মইনুল হকের কথা বলেন। সবাই প্রথমে বেশ খানিকটা অবাক হলেও খুশি হন দ্বিগুণ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মিথিলা খুশি হয়ে বলে ওঠে, বাবা, ছোট চাচু আকাশ ভাইয়ারা সত্যিই আসবে? মিথিলার কথা শুনে সবাই তাকায় ওর দিকে। মিনহাজ হক মৃদু হেসে বলেন, বললো তো আসতে পারে, দেখে কি করে। মিনহাজ হকের কথা শুনে মুহূর্তেই মিথিলার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে, বুঝেছি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যেতে ইয়াশ মিথিলার কাছে গিয়ে বলে, তোর আকাশ ভাইয়া আসছে শুনে বেশ খুশি হয়েছিলি দেখলাম। মিথিলা একবার ইয়াশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তো খুশি হব না? প্রিয় মানুষ কতদিন পর দেশে আসবে, খুশি হব না বলো? মিথিলা এই বলে চেয়ার থেকে উঠে যায়। ইয়াশ মিথিলা যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, প্রিয় মানুষ। ধরণী জুড়ে অন্ধকার। শীতের প্রকোপে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিথিলা দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো, 10:30 পেরিয়ে গেছে। দরজা বন্ধ করে লাইট অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল। এদিকে যে কারো মনে সে ঝড় তুলে রেখেছে তার কোনো হদিস নেই। ইয়াশ পায়চারি করে একবার মিথিলার রুমের সামনে যাচ্ছে, আবারও ঘুরে তার রুমে আসছে। নিম্নে 5-6 বার এভাবে ঘোরা শেষ তার। মিহু রুমের দ্বার হতে নিজের রুমের দিকে যাবে, সামনে মিহু দেখে থেমে যায় ইয়াশ। মিহু ইয়াশকে পায়চারি করতে দেখে প্রশ্ন করলো, তুই এত রাতে এইভাবে পায়চারি করছিস কেন? ইয়াশ মাথা চুলকে বলে, ওই এমনি একটু হাঁটছিলাম। মিহু এবার ভ্রুকুচকে বলে, তাই বলে এই রাতে এভাবে হাঁটছিস? এখনই ঘরে যাচ্ছিলাম। তুই যা, কোথায় যাচ্ছিলি?
হ্যাঁ, ঘরে যা, আমি পানি নিতে আসছিলাম। আচ্ছা। মিহু চলে যেতে ইয়াশ জোরে শ্বাস ফেলায়, নিজের রুমে চলে যায়, দরজা জানালা লাইট অফ করে শুতে যায়। মিনিট খানিক যেতেই উঠে পড়ে বিছানা থেকে। তার মন তো কিছু জানতে চাচ্ছে, এই প্রশ্নের উত্তর না জানলে মনে হয় তার রাতে আর ঘুম হচ্ছে না। ইয়াশ উঠে রুমের দরজা খুলে আবারও মিথিলা রুমের সামনে যায়। কিছুক্ষণ কিছু একটা ভেবে দরজায় টোকা দেয়। প্রথমবার মিথিলা দরজা না খুললেও পরের বার টোকা দিতেই মিথিলা বিরক্ত মুখে দরজা খুলে দেয়। ইয়াশকে এই সবাই দেখে বিরক্তি কেটে অবাক নয়নে তাকায়। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে ইয়াশ ঘরে ঢুকে যায়। আকাশ তোর প্রিয় মানুষ আচ্ছা। মিথিলা ঘুরে তাকাতে প্রশ্নের সম্মুখীন হয়। ইয়াশ বুকে হাত গুজে খানিকটা আগায় মিথিলার দিকে উত্তরের আশায়। মিথিলা ইয়াশকে একবার পর্যবেক্ষণ করে মনে মনে শয়তানি হাসে। বেটা থুবরা খাইয়া পড়ছো তাইলে আমার প্রেমে? আহা, কি যে শান্তি লাগতেছে। এবার শুধু তোমার মুখ থেকে বের করানোর পালা। ও হে আমার প্রেমিক পুরুষ, কবে তোমার মুখে মিষ্টি স্বরে শুনবো মিথু, তোকে আমি অনেক ভালোবাসি। ইস, ভাবতেই তো মনটা নাচতেছে আমার। ওফ, যেদিন ঘটবে সেদিন কি হবে আমার। ইয়াশের বিশাল ধমকে মিথিলার ভাবনা ছেদ ঘটে। ইয়াশের দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, রাত বিরেতে অন্যের ঘরে এসে এভাবে চিল্লাচ্ছ কেন আজব? তোকে আমি প্রশ্ন করেছি, তার উত্তর দে। মানে কি, এত রাতে কিসব প্রশ্ন করতে আসছো? দিন কি চলে যাচ্ছে নাকি? তুই বুঝবি না। বল আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা গিয়ে বিছানার উপর বসে পড়ে। কিছুক্ষণ ইয়াশের দিকে তাকিয়ে থাকে। ইয়াশ মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াশ ভ্রু গুটাতে মিথিলা মিনমিন স্বরে বলে, ছোটবেলা থেকেই তো আকাশ ভাই আমার প্রিয়। আর আমি? মিথিলা চোখ তুলে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ উত্তরের আশায় তাকিয়ে আছে। মিথিলা চোখ এদিক ওদিক ঘুরিয়ে কি বলবে ভাবে। বিছানা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, তুমিও তো আমার প্রিয় ভাইয়া। ইয়াশ স্বস্তির শ্বাস ফেলে, ফের ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, আমি কেমন প্রিয় আর আকাশ কেমন প্রিয়? মানে দুজন কি সমান সমান? না তো। তাহলে? আকাশ ভাই আমার বেশি প্রিয়, আর তুমি আকাশ ভাইয়ের থেকে একটু কম। আর কাকে বেশি ভালোবাসিস? মিথিলা এবার মাথা নিচু করে ঠোঁট টিপে হাসলো। কিছু বলতে যাবে তার আগে ইয়াশকে থামিয়ে বলে ওঠে, যা বলবি ভেবে চিনতে বলবি। মিথিলা ইয়াশের কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে মুখ খুলে, দেখ, আমি কিন্তু ভেবে বলতে বলেছি তোকে। মিথিলা এবার বিরক্ত হয়, বিরক্তি নিয়ে বলে, আরে ধুর, আমাকে তো আগে বলতে দিবে আমি কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা বল। মিথিলা ইয়াশের দিকে কিছুটা আগায়। মিথিলাকে ওর দিকে আসতে দেখে ইয়াশ ভ্রু গুটায়। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে ঠুস করে ইয়াশের গালে একটা চুমু খায়। কোনো দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়াশ কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে, হাতটা গালে ছুঁয়ে মিথিলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য কোথাকার, বেয়াদব হচ্ছে দিন দিন। ইয়াশ বিড়বিড় করতে করতে চলে যায়। ইয়াশ যেতেই মিথিলা কম্বল থেকে মাথা উঁচু করে মুচকি হাসে। দরজা আটকানোর জন্য উঠে দাঁড়ায়। মুচকি মুচকি হেসে দরজা আটকাতে যাবে, সামনে ইয়াশ এসে দাঁড়ায়। মিথিলা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়, চোখ বড় বড় করে বলে, তুমি ভালো তাহলে আমাকেই বাসিস তাই না? ভ্রু নাচিয়ে কথাটা বলে ইয়াশ উল্টো হাঁটা ধরে। মিথিলা ভেঙিয়ে বলে, বই গেছে আমার তোমাকে ভালোবাসবো। তুমি ওই নীলাকে নিয়েই থাকো যত সব। কথাটা বলে মিথিলা ঠাস করে দরজা আটকে দেয়। বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে সকলের ব্যস্ততা নজরে পড়ল মিথিলার। কাজের বুয়া সারা বাড়ি সকালে মুছে পরিষ্কার করে ফেলেছে, একদম ঝকঝক করছে। মিথিলা ড্রয়িং রুমে উকিঝুঁকি মেরে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখেও মিহুর রুমের দিকে হাঁটা ধরলো। মিহুর রুমে আসতে দেখলো ইফা খাটের এক কোণায় বসে ঝিমাচ্ছে। মিথিলা গিয়ে ইফাকে ধাক্কা মারে। ইফা পড়ে যেতে নিয়েও পড়ে না। চোখ খুলে মিথিলাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। একে তো রুম ছাড়তে হয়েছে একজনের জন্য, এখন কি এখানেও শান্তি পাবো না? সকাল সকাল ইফার এমন তিরিক্ষি মেজাজ দেখে মিথিলা দু হাত দিয়ে ইফার মাথায় বাতাস করতে থাকে। কয়েকটা ফু দিয়ে বলে, খুল খুল বইন, কার জন্য তোর রুম ছেড়েছিস? তোর জামাই আসছে নাকি? জামাই না, আমার শত্রু আসছে, বিরক্তিকর। তোর শত্রু? ইফা কিছু না বলে ভেঙচি কাটে। মিথিলা এবার মিহুর কাছে যায়, প্রশ্ন করে, আপু কারা আসছে বলো তো? এত সাজসজ্জা কিসের? ছোট চাচুরা আসছে। ও, আকাশ ভাইয়ারা আসছে? কবে, কখন? আরে আস্তে আস্তে প্রশ্ন কর, আজ রাতের দিকে চলে আসবে, তাই বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। মিথিলা ইফার দিকে তাকায়, বাঁকা হেসে বলে, ইফা, তুই তো এতদিন আকাশ ভাইয়ের রুমে ছিলি, তোকে আস্ত না গিললেই হয়। আহা, কতদিন পর আমার শান্তি ফিল করছে বলতো। হ্যাঁ, তুমি তো শান্তি পাবাই, এখন অশান্তিতে থাকতে হবে আমাকে। দূর, ভাল লাগে না। এই ইফা, তুই এখন কোথায় ঘুমাবি রে? তোমার মাথার উপর জায়গা দিবে?
মিথিলা ভেবাচাকা খেয়ে বলে, আমার মাথার উপরে কি করে ঘুমাবি? তবে আমার রুমের ফ্লোরে তোকে জায়গা দিতে পারি। তোর জায়গা তুই রাখ, শাকচুন্নি। শাকচুন্নি বললি না, আমার ফ্লোরেও তোকে জায়গা দিব না, যা বেদ্য মহিলা। ইফা মিহুর দিকে তাকিয়ে রেগে বলে, মিহু আপু, তোমার ওই খচ্চর ব্যাটারে যাইতে বলবা আমার চোখের সামনে থেকে। মিহু আপু, তুমিও বলে দাও, এত সকাল সকাল মেজাজ হাই হওয়া ভালো না। মিথিলা কথাটা বলে ভেঙচি কেটে বেরিয়ে যায়। ইফা সেদিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ড্রয়িং রুমে এসে রান্নাঘরে ঢুকে তিতলি হক, রুকমা হক রান্না করছিল। তাদের রান্নাবান্না দেখে আবারও নিজের রুমের দিকে পা বাড়ায়। অর্ধেক রাস্তা যেতেই ইয়াসের সাথে দেখা। ইয়াসকে দেখতেই মিথিলার মাথায় শয়তানি চাপে। ইয়াসের একদম পাশ কেটে যায়। যাওয়ার সময় স্লো হয়ে বলে, প্রিয় মানুষটা আসছে তবে, আহা কতদিন পর তার দেখা পাবো। ইয়াস কথাটা শুনে দাঁড়িয়ে যায়, পিছনে ঘুরে মিথিলার কাছে যায়, মিথিলার হাত ধরে নিজের কাছে আনে, শাসিত স্বরে বলে, আর একবার এই প্রিয় মানুষ কতদিন পর দেখা এসব বলে দেখ, আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসো আমায়? মিথিলা কথাটা বলেই ভ্রু নাচায়। ইয়াস এবার মিথিলাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটা দেয়। মিথিলা ইয়াসকে শুনিয়ে জোরেই বলে, কতদিন আর এড়িয়ে চলবে? একদিন না একদিন তো ভালোবাসি বলতেই হবে ওই মুখে। আগে বললে কিন্তু তোমারই লাভ। দীর্ঘ 15 বছর পর মইনুল হক নিজ দেশের ভূমিতে পা রাখলেন। এয়ারপোর্ট থেকে বাইরে এসে নিজের জন্মভূমি মুগ্ধ নয়নে দেখতে থাকেন। চোখের কোটরে জলের আবির্ভাব। সে 15 বছর আগে নিজের জন্মদাতা পিতার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সে। আজ দীর্ঘ 15 বছর পর আবারও দেশের মাটিতে পা রাখল। মইনুল হক হাতের কনুই দিয়ে চোখের কোটরে জমে থাকা পানিটুকু মুছে নেয়। পাশে থাকা আনোয়ারা হক নিজের স্বদেশের বুকে এসে চোখের পানি ছেড়ে দেন। সেও তো কবে থেকে প্রিয়জনদের সামনাসামনি চোখের দেখা দেখেননি। সেও তো কষ্ট বুকে চাপা দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর সাথে পা বাড়িয়েছিল অচেনা রাজ্যে। আনোয়ারা হকও চোখের জলটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন। গাড়ি আসতে আকাশ গাড়ির দরজা খুলে দেয়। আনোয়ারা হক, মইনুল হক গাড়িতে উঠে বসে। পিছনে আনোয়ারা হক, মইনুল হক, আসিফ আর সামনে আকাশ বসেছে। কিছুক্ষণ যেতেই আকাশ মইনুল হককে প্রশ্ন করে, বাবা, আমরা আমাদের বাড়ি যাব নাকি চাচ্চুদের বাড়ি? মইনুল হক অনেক আগে এদেশে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন, সেটা এখন ভাড়া দেওয়া, তবে একতলা তাদের জন্য বরাদ্দকৃত করে রেখেছেন। মইনুল হক কিছুক্ষণ ভেবে বলেন, তোমার চাচুদের বাসায় যাব, তাদের যখন কথা দিয়ে ফেলেছি। আকাশ কিছু না বলে শুধু মাথা নাড়ায়। পাশ থেকে আসিফ বলে ওঠে, আচ্ছা বাবা, আমার তো কারোর চেহারা মনে নেই, আমি তাদের চিনব কিভাবে? মইনুল হক ছেলের কথায় মৃদু হাসেন, মাথায় হাত রেখে বলে, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারবে। আর কাউকে না চিনলাম, মিথেন গ্যাসকে কিন্তু আমি ঠিকই চিনব। আসিফের কথা শুনে মইনুল হক, আনোয়ারা হক জোরেই হেসে দেন। সামনে আকাশ ঠোঁট টিপে হাসে। সবার হাসি দেখে আসিফ মাথা চুলকে হেসে দেয়। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোতেই আকাশদের গাড়িটি একটি দোতলা বিশিষ্ট বাড়ির সামনে থামে। আকাশ চোখের সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তাকিয়ে থাকে দোতলা বিশিষ্ট বাড়িটির দিকে। ছোটবেলার কত না স্মৃতি জড়িয়ে তার এই বাড়িটার সাথে। ছোটবেলার সেই হাসি কান্না, সবার সাথে পাজলামো করা, কত কিছু। বাড়ির রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক যেন আকাশের মনের রঙের মতো ফ্যাকাশে। আকাশ বেশ কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসি। গাড়ি থেকে লাগেজ ব্যাগপত্র সব বের করে। আসিফ গাড়ি থেকে নেমে তখন থেকে হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা দেখেও সামনে তুড়ি বাজায়, ভ্রু গুটিয়ে জিজ্ঞাসা করে, এভাবে হা করে কি দেখছিস? আমরা আগে এই বাড়িতে থাকতাম, তাই না ভাইয়া? না, আসমানে থাকতাম। ডাফার, চল ভিতরে। এটা আমাদের বাড়ি, তাই না ভাইয়া? আসিফ খুশি হয়ে কথাটা বললেও পিছন থেকে গম্ভীর গলার স্বর শুনে মাথা নুইয়ে নেয়। মইনুল হক সামনে আগাতে আগাতে বলে, এটা আমাদের না, তোমার চাচুদের বাড়ি, তাই বেশি লাফালাফি করো না। মইনুল হক যেতেই পিছন পিছন আনোয়ারা হক, আসিফ, আকাশ যায়। মইনুল হক মেন দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রুকমা হক এসে দরজা খুলে দেয়। সামনে থাকা 4টি মানুষকে দেখে রুকমা হক কিছুক্ষণ স্থির হয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। আনোয়ারা হক রুকমা হককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেই গিয়ে জড়িয়ে ধরে রুকমা হককে। চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছো আপা? রুকমা হক এবার আনোয়ারা হককে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ভাঙা কণ্ঠে বলে ওঠে, কেমন আর থাকবো বল? সেই কবে ছেড়ে চলে গেছিস, একবারও খবর নিয়েছিস আমাদের? কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি? আপা? কিসের আপা? আমরা কি তোদের কিছু হই নাকি? রুকমা আর আনোয়ারা হকের কান্নার আওয়াজে সবাই রুম থেকে বেরিয়ে আসে। তিতলি হক আনোয়ারা হককে দেখে সেও গিয়ে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। মইনুল হক গিয়ে মিনহাজ হকের সামনে দাঁড়ায়, মৃদু হেসে জিজ্ঞাসা করে, কেমন আছো ভাই? মিনহাজ হক মইনুল হকের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলেন,
আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। তুই? আমিও আছি কোনো রকম। ইকবাল হকের সামনে গিয়ে বলেন, ভাই তুমি কেমন আছো? ইকবাল হক মইনুল হককে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, তোদের ছাড়া কেমনে থাকবো বল? সবাই বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করলো। কতদিন পর ঘরের ছেলে বৌমা তাদের ছেলেরা ঘরে ফিরেছে। সবার খুশি সীমা নেই। হক বাড়ি যেন আজ পরিপূর্ণ। বাড়িতে আসার পর থেকেই আকাশের চোখ একজনকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির যেন দেখা মিলছেই না। আকাশ চোখ ঘুরে এদিক ওদিক দোতলার দিকে তাকাচ্ছে, কিন্তু না, কোথাও নেই। আরো গাধার মতো এদিক ওদিক দেখছে। ঘর থেকে বের হলে নিশ্চয়ই এখানে আসতো। আকাশ একবার ভাববে মিহুকে জিজ্ঞাসা করবে, পরক্ষণে এ নিজের মনকে গালাগালি করে শান্ত করে। মিহুকে কিছু জিজ্ঞাসা করলে কি ভাবতো? আকাশের এত কিছু ভাবার মাঝেই আসিফ এসে ওর পাশে ঠাস করে বসে পড়ে। মিথেন গ্যাসকে খুঁজছো ভাইয়া? আকাশ আসিফের দিকে একবার তাকিয়ে নিজের ফোন বের করে ফোনের দিকে নজর দেয়। স্বাভাবিক স্বরে বলে, না তো, কাউকে খুঁজছি না, বাড়িটা দেখছিলাম, ওই আর কি। আসিফ ঠোঁট গোল করে বলে। ও, আসিফের বলার ধরন দেখে আকাশ ভ্রু কুচকায়। সামনে তাকাতে খুশিতে চিল্লিয়ে বলে, হেই ব্রো। আকাশ দৌড়ে সামনে গিয়ে ইয়াশকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় ইয়াশ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। ও আকাশের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? আমার আবার খবর, কোন রকম বেঁচে আছি এটাই অনেক। ইয়াশ ভ্রু কুচকায়। দুষ্টু হেসে প্রশ্ন করে, মেয়ে কি ছ্যাঁকা দিছে নাকি? ইস রে, দেশে আসার আগেই ছ্যাঁকা খেয়ে আসলি। সো স্যাড, সো স্যাড। ভাই, আরে ফান করছি বলে ইয়াশ হেসে দেয়। আকাশ হাসে ইয়াশের সাথে। পাশে আসিফ কোমরে হাত দিয়ে দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ও এবার চোখ ছোট ছোট করে বলে, এই তুমি হিসু ভাইয়া না? ইয়াশ আসিফের দিকে তাকায়, চোখ বৃত্তাকার করে বলে, হোয়াট হিসু ভাইয়া? আসিফ এবার বিজ্ঞানীদের মতো করে বলে, তোমার নাম ইয়াশ, ইয়াশ থেকে ইস্যু আর ইস্যু থেকে হিসু, সিম্পল ব্যাপার স্যাপার। ইয়াশ কিছুক্ষণ বোকার মতো আসিফের দিকে তাকিয়ে থাকলো। ফের আকাশের দিকে তাকাতে আকাশ ফিক করে হেসে দেয়। আকাশকে হাসতে দেখে রেগে বলে, এই তুই হাসছিস কেন? আর এই বাদরটাকে এসব শিখিয়েছিস তুই, তাই না? আকাশ হাসতে হাসতে বলে, আরে ভাই, আমি শিখাবো কেন? ও নিজেই বাড়িতে থেকে এসব বানিয়েছে, মানে সবার নামের 12টা বাজিয়ে দিয়ে এসেছে। ইয়াশ নাক মুখ কুচকে বলে, তাই বলে? সুন্দর নাম না? তোমার তো খুশি হয়ে আমাকে পুরস্কার দেওয়া উচিত ভাইয়া। আসিফের কথা শুনে ইয়াশ দাঁতে দাঁত চেপে বলে, পুরস্কার তাই না? কালকে পেয়ে যাবি। সত্যি? ইয়াশ মিথ্যে বলে না। ওকে, আচ্ছা, এবার কয়েকটা খেয়ে আসি। বড় মা কখন থেকে ডাকছে। আসিফ চলে যেতে ইয়াশ আর আকাশ এসে সোফায় বসে। আকাশ একবার ভাবে ইয়াশকে মিথিলার কথা জিজ্ঞাসা করবে, পরে কি ভেবে আজ জিজ্ঞাসা করে না। আকাশদের রাত্রের খাওয়া দাওয়া শেষ হতে সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়। সবাই গিয়ে শুয়ে পড়ে যার যার রুমে। ঘুমে ঢুলতে ঢুলতে মিথিলা রান্নাঘরে আসে। তিতলি হকের থেকে এক কাপ চা নিয়ে নিজের রুমের দিকে যায়। মাঝপথে ইয়াশের সাথে দেখা হয়। ইয়াশকে দেখে মিথিলা ভেঙচি কাটে। ইয়াশের পাশ দিয়ে চলে যেতে চায়। ইয়াশ মিথিলার সামনে সোর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয়। একবার চুমুক দিয়ে বলে, থ্যাঙ্কস, এটার দরকার ছিল এই মুহূর্তে। তুই আমার কত খেয়াল রাখিস রে মিথিলা। ওটা আমার ছিল, তুমি কেন নিলে? দাও আমায়। এটার মধ্যে কি তোর নাম লেখা আছে? তোর কাছে কি প্রমাণ আছে এটা তোর? আর এখন তো আমি এটো করে ফেলেছি, এখনো কি খাবি এটা? মিথিলা নিজের এলোমেলো চুলগুলো হাত খোপা করে কোমরে হাত দিয়ে দাঁড়ায় ইয়াশের সাথে ঝগড়া করার জন্য। ইয়াশ মিথিলাকে আর চোখে একবার দেখে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কাল তোর প্রিয় মানুষকে না দেখে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলি যে? তোর প্রিয় মানুষ তো বোধ হয় কষ্ট পেয়েছে। মিথিলা প্রথমে ভ্রু কুচকে কিয়ৎক্ষণ ভাবে ইয়াশ কার কথা বলছে। আকাশের কথা মাথায় আসতে মিথিলা চোখ বড় বড় করে বলে, ছোট চাচুরা এসেছে? এমন ভাবে চেঁচাচ্ছিস যেন তুই জানতিস না কালকে ছোট চাচুরা আসছে। জানতাম তো, কালকে মাথা ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আকাশ ভাইয়ের সাথে দেখা করে আসি, তুমি চা খাও। মিথিলা পিছনে ঘুরে আকাশের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ে, কিন্তু পিছন থেকে ইয়াশ ডাকে। আবারও পিছনে ফিরে ইয়াশ কিছু বলতে নিবে, তখনই আকাশের রুম থেকে জোরে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইয়াশ কিছু না বলে ভ্রু কুচকে। এদিকে মিথিলা ইয়াশকে ফেলে আকাশের রুমের দিকে দৌড় লাগায়। পিছনে ইয়াশও যায়। এই মেয়ে, দেখে চলতে পারো না? আর এত সকালে একটা ছেলের রুমে কি করছো? নির্লজ্জ। নির্লজ্জ কথাটা শুনে ইফার মেজাজ গরম হয়ে যায়। কোমরে হাত দিয়ে মেজাজ নিয়ে বলে, শুনুন, এটা না আমার রুম, নির্লজ্জ তো আপনাকে বলা উচিত। কিভাবে একটা মেয়ের রুমে তার থেকে কেড়ে নিচ্ছেন?
আকাশ এবার উঠে ইফার সামনাসামনি দাঁড়ায়, ইফার দিকে খানিকটা ঝুঁকে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রুমটা কিন্তু আমার। ছোটবেলা থেকে রুমটায় আমি বড় হয়েছি। নেহাত আমি চলে গিয়েছিলাম, তাই বলে বাড়ির লোকজন তোমাকে রুমটা দান করেছে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, এই শুনুন, রুমের কোথাও কি আপনার নাম লেখা আছে নাকি? এতদিন এই রুমে আমি থেকেছি, মানে এটা আমার রুম। আকাশ বুকে হাত গুজে ইফার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়, মাথা নাড়িয়ে বলে ওঠে, বুঝলাম। কি? ছোটবেলার মতো ঝগড়ুটে শাকচুনি রয়ে গেছিস এখনো। ইফা এবার রেগে বলে, দেখুন। কি দেখবো? কিছু দেখাচ্ছিস নাকি? ইফা আঙ্গুল উঠিয়েও কিছু বলে না, হাত নামিয়ে বিড়বিড় করে। অসভ্য। আকাশ কথাটা শুনলেও কিছু বলে না, কথা ঘুরাতে বলে, মিথু কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ইফা অনিচ্ছা সত্ত্বেও ও মুখ খুলে, আপনার মিঠু কোথায় সেটা আমি কিভাবে জানবো? আকাশ ইফার সামনে গিয়ে ভ্রু কুচকে বলে, আমার মিথু। ইফা কিছু না বলে মুখ ভেঙায়, মুখ ঝামটি মেরে ঘরের বাইরের দিকে হাঁটা দেয়। যাওয়ার সময় রাগী স্বরে বলতে বলতে যায়, ঘরে একটা গন্ডারকে জায়গা দিয়েছি, ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছুটিয়ে রেখেছে। ইস, আমার পাটাই শেষ হয়ে গেছে। ইফা বকবক করে চলে যায়। ইয়াশ মিথিলা ইফার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকায়। তারা দুজন মূলত এতক্ষণ দুজনের ঝগড়া দেখছিল। এবার মিথিলা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আকাশ মন খারাপের ভান করে বলে, তোর তো দেখি তাও মনে নেই। কালকে রাতে এসেছি, এতক্ষণে কেউ খবর নিতে এসেছে? কালকে রাতে মাথা ব্যথা ছিল, তাই দেখা করতে পারিনি, সরি গো। আকাশ চিন্তিত স্বরে বলে, এখন ঠিক আছিস? একদম। এদিকে ইয়াশ দুজনের কথোপকথন আর হাসি দেখে রাগী দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। মিথিলা ইয়াশের দিকে তাকিয়েছিল ওকে রাগানোর জন্য কিছু বলতে, কিন্তু ইয়াশের দৃষ্টি দেখে নিজেই ঢোক গিলে। ইয়াশ মিথিলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখন ওকে একা পেলে জ্যান্ত পুঁতে ফেলে দিত। মিথিলা আকাশের থেকে সরে এসে ইয়াশের দিকে যেতে নিবে। মিথিলাকে আসতে দেখে ইয়াশ ধূপধাপ পা ফেলে ওখান থেকে চলে যায়। ইয়াশ যেতেই মিথিলা স্বস্তির শ্বাস ছাড়ে। মিথিলা আকাশের দিকে ঠোঁট উল্টে তাকাতে আকাশ জোরে হেসে দেয়। হাসতে হাসতে বলে, এদিকে আয়। মিথিলা আকাশের কাছে যায়। আকাশ মিথিলার গান টেনে দিয়ে বলে, বড় হয়ে গেছিস অনেক, তাই না? ধুর ছাড়ো তো, ভাল লাগে না। এর কয়েকদিন ধরে কি হয়েছে কে জানে। আরে বুঝিস না, জেলাস ফিল করছে। কিন্তু এটা বুঝলাম, তোকে আমার সাথে দেখে জেলাস ফিল করার কি হলো? মিথিলা এবার অন্যদিকে তাকিয়ে জিভ কাটে। আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ শোনো, তুমি আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করবা, মানে যতদিন না ওই বেটা আমারে ভালোবাসি না বলে ততদিন। আকাশ কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু ভাইয়া কিন্তু টিন্তু বাদ দাও তো, করতে হবে তোমায়। আচ্ছা তাহলে আমার লাভ, মানে আমি তো কিছু প্রাপ্য তোর থেকে, তাহলে সময় হলে দিয়ে দিব। ঘুষখোর। ঘুষখোর কথাটা শুনে আকাশ হেসে দেয়। মিথিলা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা থাকো, গেলাম। মিথিলা যেতেই আকাশ মুচকি এসে দরজা আটকে দেয়। ভিতরে এসে দীর্ঘশ্বাস ফেলে। নিজের পোশাক বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সবাই সকালে নাস্তা করতে বসেছে। ইফা, মিথিলা, মিহু তিনজন একসাথে বসেছে। তাদের সামনে চেয়ারগুলোতে আকাশ, ইয়াসার, আসিফ বসেছে। খাওয়ার এক পর্যায়ে মিথিলা ইফাকে খোঁচা মারে। ইফা প্রথমবার কিছু বলে না, পরের বার খোঁচা মারতেই বিরক্ত হয়ে বলে, খাওয়ার সময় এমন খোঁচাখুচি শুরু করছো কেন? মিথিলা এবার ইফার কানে কানে গিয়ে বলে, আচ্ছা এটা সেই ছোট্ট পুটলু না, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ইফা মিথিলার কথা শুনে আসিফের দিকে তাকায়। আসলে আসিফ মিথিলার দিকে তাকিয়েছিল। ইফা মিথিলার দিকে তাকিয়ে বলে, তোমার এই পেতনির মতো চেহারা দেখে তোমার দিকে তাকিয়ে আছে। এমন ভয়ঙ্কর চেহারা আগে কোনোদিন দেখেনি কিনা। তোর সাথে কথা বলাই লস, যা এখান থেকে। ইফা কিছু না বলে খাওয়ায় মনোযোগ দেয়। মিথিলা আসিফের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ টেরু করে। আসিফ কয়েকবার চোখ ঝামটা দিয়ে মিথিলার দিকে তাকায়, কিন্তু তখন মিথিলা খাচ্ছে। আসিফ মিথিলার দিকে আবার তাকাতে মিথিলা আবারও চোখ টেরু করে। আসিফ এবার গ্লাসে পানি ভরে খেয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়, ভুলেও আর মিথিলার দিকে তাকায় না। খাওয়া দাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে যায়। মিথিলা হাত ধুয়ে উঠতেই আসিফ গিয়ে ওর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, চোখ ছোট ছোট করে বলে, গ্যাস তুমি তখন আমার দিকে ওভাবে ভূতের মতো তাকাচ্ছিলি কেন? তুই আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন পুটলু? আমি তো দেখছিলাম তুই মিথেন গ্যাস নাকি। মিথিলা ভ্রু কুচকে বলে, এই মিথেন গ্যাস কি? আসিফ এবার পাল্টা প্রশ্ন করে, পটল কি? তোকে এটা ছোটবেলায় ডাকতাম আমি, পটলের মতো ছিলি তো তাই। তোমার নামের সাথে মিথেন গ্যাস যায়, তাই আমিও তোমার মিথেন গ্যাস ডাকি।
আচ্ছা বাদ দাও, আমি আবার খাওয়ার পর বেশি কথা বলতে পারি না। পরে তোমার সাথে গল্প করব। এখন যাই, একটু রেস্ট নেই। কথাগুলো বলে আসিফ চলে যায়। মিথিলা ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাচাল। ইয়াশ প্রায় ঘন্টাখানেক ধরে ঘরে পায়চারি করছে। রুমের দরজা খুলে মিথিলা যাওয়ার সময় ওকে কয়েকটা কথা শোনাবে বলে, কিন্তু মিথিলার কোনো চিহ্নই নেই। মিথিলার নিজের রুমে যেতে হলে ইয়াশের রুমের সামনে দিয়ে যেতে হবে, আর খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। মিথিলার তো এতক্ষণে নিজের রুমে যাওয়ার কথা। ইয়াশ আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, কোনো খোঁজ নেই। ইয়াশের ধৈর্যসীমা পেরুতেও মিথিলার রুমের দিকে হাঁটা ধরলো। মিথিলার রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলা। রুমে উকি দিয়ে দেখলো কেউ নেই। রুমে মিথিলাকে না পেয়ে মিহুর রুমের দিকে হাঁটা ধরে। মিহুর রুমে ইফা আর মিহু দুজনে গল্প করছিল, মিথিলা নেই। ইয়াশের এবার আকাশের কথা মাথায় আসে। ও আকাশের রুমের দিকে যায়, কিন্তু আকাশের রুমেও নেই কেউ। ইয়াশের মেজাজ গরমও হয়। ও কতক্ষণ ধরে এই মেয়ের অপেক্ষা করছে, আর এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। ইয়াশের এবার ছাদের কথা মাথায় আসে। ও ছাদের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেজাজ আরো বিগড়ে যায় ওর। হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকে। ইয়াশ মিথিলার আকাশের দিকে কিছুক্ষণ রাগী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামার আওয়াজ ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মিথিলা আর আকাশের কানে যায়। মুহূর্তে মিথিলার হাসি থেমে যায়। ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ইয়াশকে নেমে যেতে দেখে ভ্রু কুচকায়। নামছে যখন এভাবে ধুপধাপ করে নামার কি আছে? আকাশ মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া কি রেগে গেল নাকি? মিথিলা আকাশের কথাটা কিছুক্ষণ ভেবে দেখে, মুচকি হেসে বলে, রাখতে দাও ভাইয়া, যত রাখবে আমার তত লাভ হবে। কিন্তু আরে কিন্তু বাদ দাও, চলো নিচে যাই, আমি একটু গিয়ে দেখি মহারাজ কি করছেন। আচ্ছা চল। মিথিলা আকাশ দুজনেই নিচে নেমে যায়। আকাশ নেমে নিজের রুমে চলে যায়। মিথিলাও নিজের রুমের দিকে যায়। যাওয়ার সময় ভাবে একবার ইয়াশের রুমে উকি ঝুঁকি দিবে, কিন্তু সেসব কিছু না করে ভদ্রমের মতো নিজের রুমে চলে যায়। এদিকে ইফা আসে মিথিলার রুমে এসে বলে, ওই আরশোলা আপু বলেছে আজকে নাকি রাফসান ভাই আসবে আর আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। যেতে চাইলে রেডি হয়ে থাকে। ইফা কথাটা বলে মুখটা কাচুমাচু করে ফেলে। মিথিলা এক ভ্রু উঁচিয়ে বলে, আর শোনা বলেছিস, ভাবিস না তোর কোনো উপকার করব। ফুট এখান থেকে। লাগবে না তোমার উপকার, মিহু আপু করে দিবে। এই মিহু আপু, গেলে দেখবো কার কাছে আসিস। তখনও আসবো না, তখন ভাই বিয়ে করিয়ে ভাবি নিয়ে আসবো। ইফার কথাটা শুনে মিথিলা মুচকি হেসে জিজ্ঞাসা করে, সত্যি আপুর বিয়ে হয়ে গেলে তোর ভাইয়ের বিয়ে দিয়ে দিবি? তো বিয়ে দিব না তো কি করব? তোমার কাছে আসবো, তখন তো ভাবির কাছে যাব, শুধু ভাবির সাথেই গল্প করব। মিথিলা এবার আরাম করে খাটের উপর বসে ইফার দিকে তাকিয়ে বলে, ইফা, তোর ভাইকে বিয়ে দেওয়ার পরেও তোকে আমার কাছেই আসতে হবে। ইফা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কারণ আমিই তো তোর ভাই। এতটুকু বলেই মিথিলা থেমে যায়। ফের বলে, কিছু না, যা এখান থেকে। ইফা সন্দিহান দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মাঝপথে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইফা মুখ ভেঙে পাশ কেটে চলে যায়। আকাশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকেও নিজ গন্তব্যে হাঁটা ধরে। দুপুর 2:30, হকবাড়ির সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত। রাফসান আর রিফাত ঘন্টাখানেক আগে এসেছে। তাদের খাওয়া দাওয়ার আপ্যায়ন করায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তিতলি হক একটু পর পর রাফসানকে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। মিথিলা এসব দেখছে আর ভাবছে, ওর সাথে ইয়াশের বিয়ে হলে ইয়াশও এমন জামাই আদর পাবে, কত সৌভাগ্য ইয়াশের। এসব ভেবে মিথিলা নিজে নিজে ঠোঁট টিপে হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষ হতে সবাই রুমে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। মিহু মিথিলার রুমে এসে মিথিলাকে রেডি হতে বলে। মিথিলা প্রথমে না করে দেওয়া যাবে না বলে। অবশ্য যেখানে ইয়াশ যাবে না সেখানেও গিয়ে কি করবে? ইয়াশ আজকে সকালে অফিসে গিয়েছে কিছু জরুরি কাজে। মিথিলা মিহুকে ইয়াশের কথা জিজ্ঞাসা করতে মিহু বলে ইয়াশ অফিস থেকে ওদের সাথে জয়েন হবে। মিথিলা না করে না, সাজতে বসে যায়। বেশি মানুষের আনাগোনা জায়গাটায় শীতের বিকেলে স্নিগ্ধ পরিবেশে এসে সবার মনটাও স্নিগ্ধ হয়ে গেল। ডান দিকে সুন্দর রাস্তাটা দুপাশের সারি সারি গাছ দাঁড়িয়ে। মিথিলা গাছগুলো একবার তাকিয়ে দেখলো, অচেনা সবাই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে দুদিকে দুটো রাস্তা গিয়েছে। দুটো রাস্তা দেখে মিথিলা রাফসানকে প্রশ্ন করে, ভাই এখানে তো দুটো রাস্তা, আমরা কোন দিকে যাব? রাফসান মিথিলার কথার উত্তরে ডান দিকের রাস্তাটা দেখিয়ে বলে, ডান দিকের রাস্তাটায় যাব শালিকা। এদিকে কি আছে ভাইয়া? কোনোদিনও তো আসিনি। গেলেই দেখতে পাবে। আবার সবাই হাঁটতে থাকে। বেশ কিছু দূর হেঁটে যেতে সবাই একটা ফুলের বাগান দেখতে পায়। দু সাইডে ফুলের বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা করা, সোজা রাস্তা গিয়ে ঠেকেছে একটা ছাউনির মতো জায়গায়। মিথিলা চোখ ঘুরিয়ে দেখলো বাগানটা যারই হোক অতি যত্ন করে গড়ে তুলেছে দেখেই বোঝা যাচ্ছে। মিথিলা মুগ্ধ হয়ে চারিপাশ দেখতে দেখতে ছাউনিটার তলায় গিয়ে থাকে। গ্রাম্য এলাকার মতো লাগছে জায়গাটা। মিঠুরে, আমি ভেবে ফেলেছি। ইফার কণ্ঠ শুনে ইফার পানে তাকায় মিথিলা। না রেগে না বিরক্তি নিয়ে নম্রভাবে বলে, কি ভেবেছিস?
ভেবেছি এখানেই থেকে যাব। বাগানের মালিকদের যদি কোনো ছেলে থাকে তাহলে তাকেই বিয়ে করে নেব। বুদ্ধিটা ভালো, করে ফেলতে পারিস। সত্যি বইন, এত সুন্দর জায়গা রেখে কে যাইতে চাইবে? আমাদের ভাইয়া যে এত সুন্দর জায়গার হদিস জানে, আগে জানতাম না তো। ইফা অন্যদিকে চলে যায়। মিথিলা ওখানে দাঁড়িয়ে আবারও চারপাশটা দেখতে থাকে। আকাশ এসে ওর পাশে দাঁড়ায়, মাথায় টোকা মেরে বলে, কি দেখছিস? জায়গাটা কত সুন্দর, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক সুন্দর। শোনো। মিথিলা পুরো কথা শেষ করার আগে আবার ইফা এসে হাজির হয় ওর সামনে। ঠোঁট উল্টে বলে, মিঠু আপু। মিথিলা চোখ বড় বড় করে বলে, হঠাৎ আপু এত সুন্দরভাবে রাখছিস, কাহিনীটা কি বলতো? দেখো, ভাইয়া আর আপু একসাথে আছে। ওই পটলুকে বললাম ছবি তুলে দিতে, দিল না। আর ওই আপুর দেওর ওই ব্যাটাকে তো আমি জীবনেও কিছু বলবো না। তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও না। সকালে কি যেন বলেছিলি, আমার কাছে কখনো আসবি না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।